অন হয়নি। এখন হলো না? এখন ধরে এটাকে প্রেস করতে এখন করতে হয়েছে, এখন হয়েছে। Okay. তো আমরা স্টার্ট করি আজকে। যেহেতু আমি একটু অসুস্থ, আমি খুব বেশি মানে অনেকক্ষণ খুব মানে ডিফিকাল্ট কোনো টপিক নিয়ে আমাদের, যদিও মিডের পরে আমরা যে টপিকটা স্টার্ট করেছি থিওরিটিক্যাল টপিক, তো উই নিড টু ওয়ার্ক এ লট অ্যাবাউট দিস। তো এটা স্টার্ট করার কয়েকটা রিজন আছে, কারণ নেক্সট ক্লাসগুলো যাতে আমাদের যখন ইন পার্সন ক্লাসগুলো আমরা পাবো ইনশাআল্লাহ, আমাদের ম্যাথ ক্লাসগুলো যাতে আমি ইন পার্সন পাই, এই কারণে আমি একটা থিওরিটিক্যালটা দিয়ে অনলাইনে স্টার্ট করেছি। থিওরিটা আমি এখানে থাকুক, ম্যাথ গুলো যাতে আমরা হাতে কলমে দেখাতে পারি। তো আমাদের যদিও মিডের এক্সাম হয় নাই, মিডের এক্সাম নিয়ে কয়েকটা কথা বলে নেই। আমাদের রুটিন যেটা দেওয়া ছিল সেই রুটিন ওয়াইজে মিড এক্সাম হবে ইনশাআল্লাহ। তাদের ইউনিভার্সিটি ইন পার্সন ওপেন করলে দেন আবার আপনাদের নতুন করে রুটিন দিয়ে দিবে। লেটস সে আপনাদের শনিবার থেকে, যেহেতু ইন পার্সন আমার সাথে ক্লাস আছে ইভেন মর্নিং এ, তো শনিবার যখন আমাদের ক্লাস শুরু হবে দেন আফটার দ্যাট আপনাদেরকে কনভিনিয়েন্ট দিতে, হয়তো মেবি ধরেন আমি ধরে নিলাম যে আবার নেক্সট ফ্রাইডে থেকে আপনাদের আবার মিড টার্ম স্টার্ট স্টার্ট পর্যন্ত আমাদের অ্যাজ ইট ইজ রুটিন ওয়াইজ ক্লাস চলতে থাকবে। রুটিন মিডে যেটুকু দেওয়া ছিল সেখান থেকেই হবে, অর্থাৎ 2 দিনের এক্সাম হয়ে গেছে বা 3 দিন, ওটার পর থেকে স্টার্ট এভাবে। তো আমরা চলে যাওয়া যে ফাইনালে আমাদের মেইনলি চ্যাপ্টার আছে 5টার মধ্যে একটা চ্যাপ্টার আছে হচ্ছে পিওরলি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, যে চ্যাপ্টারে আমরা বেসিকলি ক্যালকুলেশন করা শিখবো, যে একটা প্রোডাকশনে আমরা কিভাবে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন যে কস্ট গুলো থাকে সেটা কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা নিয়ে আমরা যাব। আমরা সেটাতে ছিলাম, আমরা লাস্ট ক্লাসে এটা একটু দেখাচ্ছিলাম যে আপনাদের বইটা, যেটা আমি আপনাদের রেফারেন্স বইটা খুব সুন্দর। এটাতে কন্টেন্ট গুলো যদি খেয়াল করে দেখেন, কন্টেন্টে যাচ্ছে, এই যে দেখেন কন্টেন্ট গুলো যদি খেয়াল করে দেখেন, একদম সুন্দরভাবে সেগমেন্টেড ওয়েতে তারা হচ্ছে এটা স্প্লিট করেছে। ফর এক্সাম্পল, প্রথম পার্টটা যেটা আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট, অর্থাৎ বেসিক জানবো মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে, যেমন আমরা এটার আন্ডারে এই যে 10 প্রিন্সিপালস এন্ড আদার্স এই চ্যাপ্টার গুলো কিন্তু পড়ে আসছে। দেন পার্ট 2 যেটাতে আমরা হচ্ছে মার্কেট কিভাবে কাজ করে, দ্যাট ইজ হাউ মার্কেট ওয়ার্কস, এই চ্যাপ্টার গুলো পড়ে দেখেন। এটা অলরেডি আমরা পড়েছি, ডিমান্ড, সাপ্লাই, দেন এলাস্টিসিটি। দেন পরে যে পার্টটা আছে মার্কেট অ্যান্ড ওয়েলফেয়ার, মানে এখন মার্কেটটা কিভাবে ইফেক্টিভলি কাজ করবে সেখানে আমরা এখন কাজ করবো। তো প্রথমে আমরা স্টাডি করলাম যে ইকোনমিক্স কি, ইন্ট্রোডাকশন করলাম, বেসিক নলেজ গেইন করলাম, দেন মার্কেট নামে একটা সিচুয়েশন বুঝলাম এবং সেই সিচুয়েশনটাকে ওভারঅল কিভাবে কাজ করা যায়, সেখানে বায়ার বা সেলার তাদের অ্যাক্টিভিটি কেমন হয়, এগুলো সবই জানলাম। আফটার দ্যাট আজকে আমরা একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড করে ওয়েলফেয়ার, মানে অর্থাৎ মার্কেটটাকে প্রপার ওয়েতে কিভাবে চালানো যায়। এখানে আমরা আসলে বুঝি যেটা, সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমার মার্কেটটা এমন থাকবে যে সেক্ষেত্রে কনজিউমার, মানে আমি আপনি আমরা মানে ন্যায্য মূল্যে যেমন প্রোডাক্টটা পাবো, তেমনি অ্যাজ এ প্রডিউসার আমরা আমাদের প্রোডাক্টটা যখন তৈরি করছি, সাপ্লাই যখন দিচ্ছি, আমারও প্রোডাকশন কস্টটা কভার করবে এবং আমার বেনিফিটটা হবে, প্রফিটটা হবে। আমি এইভাবে হচ্ছে প্রোডাক্ট, এরকম একটা মার্কেট আমরা চিন্তা করি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এই কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করছি এবং দেখেন আমার কথার সাথে কিন্তু মিলছে। আমরা আজকে যে চ্যাপ্টারটা অলরেডি আমরা এটা স্টার্ট করেছি, আমরা চ্যাপ্টার 7 দিয়ে স্টার্ট করেছি। চ্যাপ্টার 7 ছিল কি কনজিউমার সারপ্লাস, আমরা অলরেডি কিছুটা পড়েছি, তবে এখানে আজকে আবার জানবো। কনজিউমার সারপ্লাসটা কিন্তু ওরকমই একটা বিষয় ছিল যে যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা এক্সপেক্টেড প্রাইস আমি ডিসাইড করে নিচ্ছি, বাট আমি তার থেকেও কম দামে প্রোডাক্টটা যখন কনজিউম করতাম। তো আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 7-এ, তো এটাই দেখাচ্ছিল যে আমাদের বইটা কিন্তু এইভাবে কন্টেন্ট ওয়াইজ জায়গায় এবং আমরা সেভাবেই স্টাডিটা করে থাকি। তো আমরা চ্যাপ্টার 7-এর 3টা টপিক আমরা মেইনলি এখানে ইম্পর্টেন্স দিচ্ছিলাম, দ্যাট ইজ কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস এন্ড মার্কেট এফিসিয়েন্সি। তো দুটো কনজিউমার সারপ্লাস এন্ড প্রডিউসার সারপ্লাস যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের জন্য মার্কেট এফিসিয়েন্সি বোঝাটা খুব ডিফিকাল্ট। দুটাকে অ্যাডজাস্ট করলে মার্কেট এফিসিয়েন্সি চলে আসে। তো আমরা এখানে আমাদের হচ্ছে প্রথমে আমরা যেটাতে যাচ্ছিলাম, আমি আবার একটু রিপিট করি যেহেতু আমরা বিফোর ভ্যাকেশন আমরা এই ক্লাসটা করেছিলাম, তো আমাদের হয়তো অনেক কিছু আমরা ভুলে যাচ্ছি।
আবার একটু বলি যে হোয়াট ইজ ওয়েলফেয়ার ইকোনমিক্স, যেটা ওয়েলফেয়ার ইকোনমিক্স এর আন্ডারে বা এরকম একটা সাবপার্ট, যদি এখান থেকে প্রশ্ন হবে না কিন্তু এটা একটু বুঝে নেয়। আমরা ওয়েলফেয়ার ইকোনমিক্স আমার নিজের খুব পছন্দের একটা পার্ট, মানে আমি ইকোনমিক্স যেটা আমরা অনেকটা ভাগে ভাগ করি, কারণ আমি যেই সেক্টরটাতে আমি সবচেয়ে বেশি এনথুজিয়াস্টিক তার মধ্যে আছে হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, যেটা আপনাদের ডেভেলপমেন্ট স্টাডিজ নামে আপনাদের একটা ওপেন ইলেক্টিভে অফার করে। আবার এখন যখন আপনাদের ইকোনমিক্স মেজর অফার করবে সেখানে এই সাবজেক্ট গুলো আসবে, ওয়েলফেয়ার। তো এটা আমার সবচেয়ে ভালো পছন্দ জায়গাটা কেন, কারণ এটা এমন একটা ইকোনমিক্স এর পার্ট, মানে এখানে এমন ভাবে কথা বলে, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাটাকে আমরা এমন ভাবে চালনা করব যে আমার সমাজে আমি সবসময় চিন্তা করব যে কিভাবে মানুষ ইকোনমিক্যালি দে উইল ওয়েল বিং হবে, মানে ইকোনমিক্যালি ওয়েল বিং এর বাংলা কি হতে পারে, মানে ইকোনমিটা এমন ভাবে যাবে যে আমাদের জন্য সেটা কল্যাণ বয়ে আনবে, সবকিছু থেকে আমরা একটা উইন উইন সিচুয়েশনে থাকবো। দ্যাটস কল ওয়েলফেয়ার ইকোনমিক্স, মানে রিসোর্স অ্যালোকেশনটা এমন ভাবে হবে so that it affects the economic well-being. For example, ধরেন আমি আমি একটু জাস্ট সিম্পলি বলছি, প্রাইস লেভেলটা আমি এমন ভাবে সেট করব, অর্থাৎ প্রোডাকশন প্রসেসটাই এমন হবে যে কারণে ধরেন আমি একটা প্রোডাক্ট যদি কম দামে তৈরি করতে পারি, তাহলেই না আমি সেটা কম দামে বিক্রি করতে পারবো, তাহলেই না আমি অ্যাজ এ কনজিউমার সেটা কম দামে পাবো। তো এমন ভাবে আমি আমার মার্কেটটাকে আপনার মেক করব, মানে মার্কেটটাকে এমন ভাবে স্ট্রাকচারটা আমি মেক করব সো দ্যাট everyone is a win-win situation or everyone has the effect of economic well-being, সবাই ভালো আছে, প্রডিউসার কনজিউমার জিএম থেকে চিন্তা করে থাকে। যেরকম একটা ইকোনমিক সিস্টেমকে আমরা ওয়েলফেয়ার ইকোনমিক্স বলেছিলাম, সেখান থেকে আমরা এই চ্যাপ্টারে যখন ওয়েলফেয়ার ইকোনমিক্স নিয়ে কথা বলতে যাই, তখন আমরা আসলে এই যে বলছিলাম দেখেন দুইটা আইডেন্টিটি নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম, একটা কনজিউমার আর একটা হচ্ছে কি, আমরা যখন সার্কুলার ফ্লো ডায়াগ্রাম করি কয়টা ইউনিট থাকে আমাদের, কনজিউমার আর একজনকে ভুলে গেছেন, বায়ার। বায়ার। বায়ার কনজিউমার এক জিনিস, আমরা এর সাথে আর একটা অপোনেন্ট এনে সেটা হচ্ছে প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার, মানে প্রডিউসার বা সাপ্লাই যেটাই বলি না কেন। সো এই যে কনজিউমারের কথা যে আমি বলছিলাম, এখন আমরা আবার আমি একটু রিপিটেশনে যাচ্ছি। তো আমি কয়েকটা কনজিউমারের কথা চিন্তা করি, মানে এই বইয়ের এক্সাম্পল দিয়েই আমরা নামটা দিলাম। সো এখানে আমরা ধরলাম যে চারজন কনজিউমার আছে, টাইলর আছে, ক্যারি আছে, রিহান্না আছে, আর গাগা, লেডি গাগা যে সিঙ্গার, তাদের নাম বলেছে। এখন আমি ধরলাম যে তারা সবাই একটা হচ্ছে আইসক্রিম কিনতে যাচ্ছে। সো আইসক্রিমটা আইসক্রিম কিনতে যাচ্ছে, এবং সে আইসক্রিমটা কিনতে যাওয়ার আগে তার আপনারা দেখবেন যে এখন আপনি একটু নিজের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, দেখেন যে ধরেন আপনি আহ, একটা প্রোডাক্ট কিনবেন, যে কোনো কিছু, সেটা একটা আইসক্রিম হতে পারে, সেটা একটা পেন্সিল হতে পারে, সেটা একটা পেন হতে পারে, ইভেন তো সেটা একটা হেয়ার কাট হতে পারে, সেটা একটা ট্রিপ হতে পারে, আপনার জন্য একটা রিক্রিয়েশন ট্রিপ যেটাকে আমরা বলি, এরকম একটা রিক্রিয়েশন ট্রিপ হতে পারে। সো এরকম একটা সিচুয়েশনে মানে আপনি এরকম একটা জায়গা চিন্তা করেন যেখানে আপনি চিন্তা করছেন যে আপনি একটা কোনো প্রোডাক্ট কনজিউম করবেন, প্রথমে আপনার মাথায় কি আসে দেখেন তো, আপনি যখন একটা প্রোডাক্ট কনজিউম করার কথা চিন্তা করেন দেখেন তো প্রথমে আমার মাথায় কি আসে, প্রথমে মাথায় আসে যে এই প্রোডাক্টের দাম মনে হয় এরকম হতে পারে, আমরা এইভাবে চিন্তা করি না? খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ভাবি যে প্রোডাক্টের দাম মনে হয় এরকম হতে পারে, আমরা কিন্তু এইভাবে চিন্তা করি। তো প্রোডাক্টের দাম মনে হয় এরকম হতে পারে, এভাবে আমরা চিন্তা করে আমি অন্য একটা জায়গায় যাওয়ার জন্য এটা হচ্ছে চুজ করলাম। তো প্রোডাক্টের দাম হচ্ছে এরকম হতে পারে, আমরা মনে হয় এরকম চিন্তা করি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে আমরা যখনই আমরা একটা প্রোডাক্ট পারচেস করতে যাই, সেটা হচ্ছে আমরা এটার একটা প্রাইস ডিসাইড করি, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আওয়ার উইলিংনেস টু পে। আমরা আমাদের এই টাকাটা আমি হয়তো পে করতে যাচ্ছি, এটা অনেক ক্ষেত্রে আমরা এটা ভ্যালু টু দ্য বায়ার্স এভাবেও বলে থাকি, যে ভ্যালু টু দ্য বায়ার্স এভাবেও বলে থাকি, বা এটার এগেনস্টে যদি আপনি উইলিংনেস টু পে বলেন তাতেও কোনো সমস্যা নাই। এই যে ভ্যালু টু দ্য বায়ার্স বলে থাকি আমরা, আবার এটা যদি উইলিংনেস টু পে এটা বলে থাকি তাও কোনো সমস্যা নেই। তো ওই যে বলছিলাম যে
ধরলাম যে আমার ক্লাস থেকে আমরা চারজন স্টুডেন্ট চিন্তা করলাম, ধরেন আমি এই যে অ্যাটেন্ডেন্স লিস্টটা দেখে বলছি, যেমন ধরেন আমি দেখতে পাচ্ছি নাইম আছে শুরু। তো আমি ধরলাম যে নাইম একটা আইসক্রিম কিনতে চাচ্ছে, উনি মনে মনে দাম ডিসাইড করলেন। ধরলাম যে উনি দাম ডিসাইড করলে হচ্ছে 100 টাকা। তো নাইমের জন্য হচ্ছে নাইমের উইলিংনেস টু পে, মানে নাইম এই প্রোডাক্টটা সর্বোচ্চ যেই দামে কিনতে চাচ্ছে সেটা আমি ধরে নিলাম হচ্ছে, নাইম যে দামে প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, তো আমি ধরলাম যে এরকম আমি আমার কয়েকটা স্টুডেন্টের নিচ্ছে, তো নাইম কে নিলাম। নাইম বললো যে ম্যাডাম আমি 100 টাকায় প্রোডাক্টটা কিনতে চাই, ওর উইলিংনেস টু পে হচ্ছে 100 টাকা। এরপরে ধরেন বাপ্পি আছে, ওনার নাম দেখতে পাচ্ছি আমি লিস্টে। তো বাপ্পি বললো যে ম্যাডাম আমি এই প্রোডাক্টটা কিনতে চাই হচ্ছে, আমি আইসক্রিমটা কিনবো 120 টাকা, আমার উইলিংনেস টু পে আরো খুব বেশি, আমার বেশি গরম লাগছে, তো আমি এখন একটা আইসক্রিম খেলে আমার আরো ভালো লাগবে। তারপরে ধরেন ক্লাসে আছে সুবর্ণা, তো উনি বলল যে ম্যাডাম আমার আইসক্রিম খেতে অত ভালো লাগে না, আমার ঠান্ডাও লেগেছে। কোনো ঠিক আছে, যেহেতু সবাই আইসক্রিম খেতে যাচ্ছে আমিও 40 টাকা দাম হলে আমি আইসক্রিমটা খেতে পারি, এছাড়া কিছু নাই। আর ধরেন সুমাইয়া আছে, ওনাকে বললি, উনি বললো যে ম্যাডাম আমার, আমি আইসক্রিম লাভার না, বাট আমি কোম্পানি পছন্দ করি, তো সবাই যেহেতু আইসক্রিম খেতে যাচ্ছে, দেখেন সবাই আমি যে কনসেপ্ট গুলো বলছি এটা কিন্তু আমাদের পারসেপশন থাকে, যে ধরেন কোনো ক্ষেত্রে আপনি খুবই এনথুজিয়াস্টিক হন যে এই প্রোডাক্ট আমার লাগবে, কোনো ক্ষেত্রে আপনি মনে করেন যে না আমি কিনলেই হলো, এরকম টাইপের। সুমাইয়া যেমন সে বলল যে আমার, আমি আসলে অত আইসক্রিম লাভার না, বাট সবাই যেহেতু কিনতে যাচ্ছে তো আমি ঠিক আছে সেক্ষেত্রে আমি একটা প্রাইসে সবার সাথে জয়েন করবো, তো ওগুলো আমি 60 টাকা পে করতে ইন্টারেস্টেড। হ্যাঁ, এখন মার্কেটে যে দেখা গেল যে আইসক্রিমটা আমরা কিনতে যেতে চাচ্ছি, সেই আইসক্রিমটার প্রাইস হচ্ছে, আমরা যে আইসক্রিমটা কিনতে যেতে চাচ্ছি সেই আইসক্রিমটার প্রাইস হচ্ছে, সেই আইসক্রিমটার প্রাইস হচ্ছে ধরে নিলাম যে, আমি যে আইসক্রিম কত হতে পারে, ইয়া বলেন ফাইজা বলেন, আপনার দাম অনুযায়ী আইসক্রিমটার দাম ডিসাইড করবো আমরা কত টাকা দিয়ে আইসক্রিম কিনবো, মার্কেটে প্রাইস কত হতে পারে একটা আইসক্রিমের। ম্যাম 50। তুমি বললো 50 টাকা, আমি ধরলাম যে আইসক্রিমটা আমরা মার্কেট থেকে কিনতে যাবো এখানে ডিসাইড করার জন্য, সে আইসক্রিমটার দাম হচ্ছে 50 টাকা। তো আমরা কি করলাম যে আমরা র্যান্ডাম কিছু স্টুডেন্ট নিলাম, তারা একটা আইসক্রিম কিনতে যাওয়ার জন্য কত টাকা পে করতে চাচ্ছে সেটার একটা জায়গা দেখতে পেলাম। এখন দেখেন, এখন নাইমের ক্ষেত্রে কি হবে, নাইম চিন্তা করেছে যে আমি 100 টাকা দিয়ে হলো একটা আইসক্রিম কনজিউম করবো, বাজারে যায় দেখলো দাম 50 টাকা। তা নাইমের কাছে কি মনে হবে, মনে মনে যে আমি, ও ভালোই তো হলো, আমার 50 টাকা সেভ হয়ে গেল না, 50 টাকা লাভ হলো না, এরকম আমরা ভাবি না? হুম, এরকম ভাবি না? জি ম্যাম। দেখেন এরকম কিন্তু একটা চিন্তা আসে, বা আচ্ছা আমার আসে, এই যে কিছুদিন আগে যেহেতু ঈদ ভ্যাকেশন দিয়েছে, আমরা ঈদের আগে দেখবেন যে অনেকে আছে বাবা মা, এখন তাদের অনেক বড় হয়েছে, বাবা মা কি করেন যে টাকা দিয়ে দেয়, বলে যে এটা তোমার ঈদের বাজেট, নাও তুমি এটা দিয়ে তোমার ড্রেস কিনো। তো লেটস সে আপনার বাবা আপনাকে 1,000 টাকা দিয়েছে যে একটা শার্ট কিনো, আপনি কি করলেন সুন্দর মতো বসুন্ধরা সিটিতে যে কি একটা ডিসকাউন্টে আপনি শার্টটা পেয়ে গেলেন, আপনার 1,000 টাকা দিয়েছে, আপনার হয়তো চিন্তা ছিল যে 1,000 টাকা দিয়ে ওই শার্টটা কিনবো। তো আপনি বসুন্ধরায় গেলেন, ডিসকাউন্টে শার্টটা পেয়ে গেলেন 300 টাকা। তখন মনে হয় না যে বাহ, ভালোই তো হলো, আপু 1,000 টাকা দিয়েছিল, 300 টাকা কিনা 700 টাকা আমার লাভ। এইভাবে চিন্তা করি না আমরা মনে মনে, একে কাউকে বলি, তো মনে মনে কিন্তু একটা হ্যাপি ফিল করি না? একটু খেয়াল করেন তো, এরকম যদি সিচুয়েশন হয় যে আমি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছিলাম, তার থেকে কম দামে পেয়ে যাই, আমার একটা তো ডিসিশন, আপনি বলবেন যে মানে আমি সবসময় এটা চিন্তা করি না, অবশ্যই আমাদের একটা এক্সপেক্টেড প্রাইস থাকে, অবশ্যই থাকে। আপনি আপনার আপনি হয়তো ওইভাবে আমরা চিন্তা করি না, বাট আমাদের আমরা হয়তো এটাকে বলি আমাদের একটা বাজেট থাকে। তো কি এরকম হয় না নাই, মনে মনে আমরা একটা হ্যাপি ফিল করি না? জি ম্যাম। তো এই যে হ্যাপি ফিল করছি, দিস ইজ কল কনজিউমার সারপ্লাস।
এখন আপনি বলবেন যে ম্যাডাম এটা তো মানে আমার লাভ হলো, আসলে এটা কিন্তু আপনার লাভ না, আপনার টাকাই তো, আপনার টাকাই আপনার পকেটে থেকে যাচ্ছে, এমন তো না যাতে কোথাও বিক্রি করছেন কিছু করছেন সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার প্রফিট গেইন করছেন, এরকম কিছু হচ্ছে না। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আপনি নিয়ে হচ্ছেন গিয়ে আপনার একটা দাম ডিসাইড করেছিলেন, সেই দামে আপনি প্রোডাক্টটা এখন কম দামে কিনতে পারছেন। আপনার নিজের পকেটে টাকা নেবে, যে নাইমের বাবা নাইমকে 1,000 টাকা দিয়েছে, 1,000 টাকাই নাইমের পকেটে আছে। এমন না যে এটা আমার পকেট থেকে নাইমের কাছে গেল, বা সেলার যিনি ছিল তার পকেট থেকে নাইমের কাছে গেল, নাইমের টাকাই নাইমের কাছে আছে। কিন্তু নাইমের জাস্ট মাঝখান দিয়ে যেটা হয়েছে যে সে কম দামে প্রোডাক্টটা কিনতে হচ্ছে, কিন্তু এই কম দামে কিনতে পারার কারণে এখন দেখেন নাইম মনে মনে কিন্তু একটা ভালো ফিল করছে, একটা ওয়েল বিং, অর্থাৎ তার কাছে মনে হচ্ছে ইকোনমিক্যালি সেটা গুড সিচুয়েশনে আছে। এটাই আমরা বলছি কনজিউমার সারপ্লাস, ভেরি ইজি কনসেপ্ট। কনজিউমার সারপ্লাস কি বলে, আপনার উইলিংনেস টু পে, বা আপনি আপনার উইলিংনেস টু পে, বা আপনি যেই দামে বা মানে যে দামটা অ্যাকচুয়ালি আপনার কাছে মানে ভ্যালু টু দ্য বায়ার্স বলতে এখানে যেটা বোঝাচ্ছে, যে যে দামে আপনি আসলে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কনজিউম করতে চান, সেটা থেকে অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস যেটা হয়, দ্যাট মিনস দ্য অ্যামাউন্ট পেইড বাই দ্য বায়ার্স, দ্যাট ডিফারেন্স ইজ কল্ড কনজিউমার সারপ্লাস। তো বেসিকলি বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে এই যে এখন আইসক্রিমের এক্সাম্পলে চলে আসি, যে নাইম চিন্তা করেছিল যে 100 টাকা সে পে করবে, তার উইলিংনেস টু পে ছিল 100, বাট অ্যাকচুয়ালি আইসক্রিমের প্রাইসটা হলো 50 টাকা। সো কি হলো, সে অতিরিক্ত 50 টাকা তার পকেটে, মানে 50 টাকা তার পকেটে, এটাকে আমি অতিরিক্ত বলে ফেলেছি অলরেডি। তো এটা কিন্তু আসলে অতিরিক্ত না, এটা নাইমেরই টাকা, জাস্ট টাকাটা নাইমের পকেটে থেকে গেল। এই যে সিচুয়েশন, এটাকে আমরা বলছি হচ্ছে আপনার কি, এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। তো এই যে মানে এখন দেখেন আমরা মনে মনে একটা ভালো ফিল করছি, এটাকে আমরা consumer- আচ্ছা নাইম বললো ম্যাডাম আমি তো আমার কনজিউমার সারপ্লাস বুঝলাম, এটা নাইমের কনজিউমার সারপ্লাস ছিল, হ্যাঁ, নাইমেরটা আমরা বের করলাম। এখন তার কথা হলো যে ম্যাডাম এই কথার কথা, সুবর্ণার কনজিউমার সারপ্লাস কি হবে? সুবর্ণা তো হচ্ছে গিয়ে কম টাকা পে করতেছে, কনজিউমার সারপ্লাস নাই। ইট ডাজন্ট মিন যে মানে কনজিউমার সারপ্লাস একটা অ্যাকচুয়ালি নেগেটিভ, বাট ইট ডাজন্ট মিন যে সুবর্ণা লস আছে। যেমন দেখেন একটু সুবর্ণার ক্ষেত্রে দেখি, যে সুবর্ণার আমরা দেখতে পাচ্ছিলাম যে উনি তার উইলিংনেস টু পে ছিল হচ্ছে 40 টাকা, 40 টাকা হলে তার কাছে ঠিক ছিল, বাজারে যা দেখলো 50 টাকা। সো সে তার পকেট থেকে 10 টাকা বেশি খরচ করে সে হচ্ছে প্রোডাক্টটা কিনলো। এমন না যে সে লস করলো, তার পকেটে টাকা আছে সেখান থেকে সে খরচ করলো, তার মানে তার কাছে মানে সে যতটা মানে উইন উইন সিচুয়েশন থাকে তো সেটা সে ছিল না, থাকলো না, এটাই। তো তার কনজিউমার সারপ্লাসটা এখানে কম, এখানে নেগেটিভ, এই যা, বাট ইট ডাজন্ট মিন যে উনি লস করলো, বা এখানে আমরা নাইমের 50 টাকা পকেটে থেকে যাওয়া মানে এটা না যে সে প্রফিট করলো। বিষয়টা হচ্ছে একদম ফুললি একটা মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, যে যেখানে আমি একটা কিছু কিনতে চাচ্ছি, সেই আমি যখন কিনতে চাচ্ছি দ্য ভ্যালু, প্রোডাক্টের যে ভ্যালুটা আছে আমার কাছে, সেই ভ্যালুটা থেকে আমি বেশি না কমের মধ্যে কিনতে পারছি। যদি বেশি দামে কিনতে পারছি তাহলে আমরা মনে করছি যে প্রোডাক্টটা অনেক বেশি হচ্ছে বা আমার জন্য বেশি এটা বেনিফিশিয়াল না, ভালো না। সো আর যখন আমি সেটা থেকে কম দামে কিনতেছি তখন আমার কাছে বেশ আমি ভালো ফিল করছি, আমার কাছে ভালো প্রোডাক্ট বলে। যেমন নাইম অবশ্যই এই সিচুয়েশন হলে নাইম মনে করবো যে আইসক্রিমটা খুবই ভালো, আরো বেশি বেশি করে এই আইসক্রিম কনজিউম করা উচিত। বাট ইন সেম টাইম সুবর্ণা চিন্তা করবেন না, এমনি আইসক্রিম আমার খেতে ভালো লাগে না, তার উপরে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এই ধরনের আইসক্রিম আমি খেতে। তো দেখেন এই যে দুইজনের মেন্টাল কনসেপ্ট, এটার উপর বেসিস করেও তো ডিমান্ড ডিপেন্ড করবে। নাইমের কনজিউমার সারপ্লাস বেশি বলে কি নাইম আপনি চিন্তা করবে না যে আমি একটু বেশি বেশি কনজিউম করি? বুঝতে পারছেন? আর সুবর্ণা যেহেতু আবার কোনো কারণে কনজিউমার সারপ্লাস কম, ও কিন্তু চিন্তা করবে না এই প্রোডাক্ট আমি বেশি কনজিউম করবো না। এই কথাটা বলার রিজন হচ্ছে আমরা যখন অ্যাকচুয়ালি মার্কেট নিয়ে কাজ করি, প্রোডাক্ট গুলো যখন আমরা মার্কেটে লঞ্চ করি, যারা ওই যে পলিসি মেকার থাকে, যারা ইনভেস্টর থাকে, যারা অন্টারপ্রেনার থাকে, দে
থিঙ্ক অ্যাবাউট দ্য কনজিউমার সাপ্লাস, সবসময় চিন্তা করে এমন ভাবে আমি এই প্রোডাক্টটা লঞ্চ করব যাতে প্রোডাক্টের কনজিউমার সাপ্লাস বেশি হয়। এখনই আমি কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিব যে আপনারা খুব মজা করে বুঝতে পারবেন। সো বাপ্পি, তাহলে কি আপনি বুঝতে পারছেন আপনার কনজিউমার সারপ্লাস কত হলো? আচ্ছা, বাপ্পির কথা বাদ দিই, আমি যাকে প্রশ্ন করবো উনি উত্তর দিবেন। তাহলে আমরা একটু হলো কনজিউমার সারপ্লাস বুঝতে পারলাম। আহ ইশতিয়াক সাইফ, আপনি তো আইডি, আপনারা একটু কষ্ট করে নামের পাশে না আইডিটা দিয়ে দেন না, তাহলে খুব ভালো হয়। যেমন এই যে লিখন সরকার, উনি কি সুন্দর নামের পাশে আইডি দিচ্ছে 252 লাস্টে 8, দেখে বুঝতে পারছেন। আচ্ছা, মাহিবুর রহমান 89 আইডি আছেন আপনি? জি স্যার, জি ম্যাম। আচ্ছা, মাহিবুর, আপনার কাছে কি মনে হয় যে বাপ্পি আমাদের এই ক্লাসের, ওনার উইলিংনেস টু পে ছিল আইসক্রিমটা কনজিউম করার জন্য 120 টাকা, এন্ড সে মার্কেটে যায় দেখলো প্রোডাক্ট প্রাইস ইজ 50 টাকা, তাহলে বাপ্পির ক্ষেত্রে কনজিউমার সারপ্লাস কত হবে? ম্যাম 70 টাকা। তাহলে নাইন বেশি এখানে ভালো আছে না বাপ্পি বেশি ভালো আছে? ম্যাম, বাপ্পি এখানে বেশি ভালো আছে। হ্যাঁ, ওর কনজিউমার সারপ্লাসটা বেশি। আচ্ছা, জি ম্যাম। আবার সুমাইয়াও কিন্তু দেখেন ভালো আছে, সুমাইয়ারও অ্যাটলিস্ট কিছু হলো কনজিউমার সারপ্লাস ছিল। তো জি ম্যাম। আমরা এখন তাহলে একটু আমরা তাহলে আবারও আজকে একটু টাইটেল দিই কনজিউমার সারপ্লাস, এবং টাইটেল দিয়ে তাহলে এটা একটু লিখে রাখেন যে কনজিউমার সারপ্লাস ইজ ইকুয়াল টু ভ্যালু টু দ্য বায়ার্স মাইনাস দ্য অ্যামাউন্ট পেইড বাই দ্য বায়ার্স। এই লাইনটাকেই কনজিউমার সারপ্লাসকে আমরা এইভাবেও ক্যালকুলেশন করতে পারি, অথবা আমি এখন লিখে দেখাচ্ছি। আমরা চাইলে কনজিউমার সারপ্লাসকে ক্যালকুলেশন করার জন্য এই ইকুয়েশনটাও ইউজ করব। একটু দ্রুত লিখে নেবেন কারণ আমি এটা মুছে দিব। কনজিউমার সারপ্লাসকে আমরা শর্ট ফর্মে লিখি হচ্ছে গিয়ে সিএস। তো শর্ট ফর্মে লিখি হচ্ছে সিএস। সিএস লিখি মনে আছে, মনে হয় এই ক্লাসে আমি এটাই লিখেছিলাম। তো আমরা চাইলে যদি এইভাবেও ক্যালকুলেশন করি, উইলিংনেস টু পে মাইনাস মার্কেট প্রাইস, সেখান থেকেও আমরা কিন্তু কনজিউমার সারপ্লাস ফাইন্ড আউট করতে পারবো, অর্থাৎ মানে সেম জিনিসটা। কারণ আপনি বললেন যে না ম্যাডাম আমি উইলিংনেস টু পে লিখবো না, আমি লিখবো হচ্ছে আপনার ভ্যালু টু দ্য বায়ার্স, বোথ আর সেম থিং। আমার পে করার ইচ্ছা আর আমার একটা প্রোডাক্ট আমার কাছে কি ভ্যালু রাখে, দুইটা সেম কথা। আর মার্কেট প্রাইস which is equilibrium price and the amount paid by the buyers are the same thing. মার্কেট প্রাইস মানে মার্কেটে প্রোডাক্টটা যে দাম, যে দামে আপনি প্রোডাক্টটা কিনতে হবেন। আর অ্যামাউন্ট পেইড বাই দ্য বায়ার্স মানে কি, যে যেই দামে বায়াররা প্রোডাক্টটা কিনছে, পে করছে প্রোডাক্টটা নিয়ে আসার জন্য। সো দ্যাটস ইট। তো কনজিউমার সারপ্লাসের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, তবে মাথায় রাখবো যে সিএস আর পিএস এই দুটো আমরা শর্ট ফর্মে টানবো। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা একটু লিখে নিয়ে এখন আমরা চলে যাই যে এটা এটা দেখানোর কারণ আছে, যেহেতু আমরা এখানে আজকে আসবো। আমরা এখন একটু চলে যাব হচ্ছে আপনার প্রডিউসার সারপ্লাস, যে কনজিউমার সারপ্লাসের যে ছবিটা যেটা ছিল আমাদের, সেই ছবি অংশটাতে, ছবির অংশটা বলতে বুঝেছি যে ওখানে আমরা একটা সুন্দর ছবি দেখেছিলাম, সেই ছবিটা নিয়ে কথা বলবো। তো আমরা এই নাইম বাপি ওনাদের যে এক্সাম্পল দিয়েছেন, ঠিক একই ভাবে আমরা এখানেও বইয়েও কতগুলো এক্সাম্পল দিয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে ডিফারেন্ট বায়ার মিনস দে হ্যাভ ডিফারেন্ট উইলিংনেস টু পে, জাস্ট লাইক মাই ক্লাস, ডিফারেন্ট স্টুডেন্টস দেয়ার এক্সপেকটেশন ইজ ডিফারেন্ট, দেয়ার উইলিংনেস টু পে ইজ ডিফারেন্ট। নাও দেন আমরা কনজিউমার সার্ভিসে কি বুঝলাম, যে আমি যেই টাকাটা আমার পে করার ইচ্ছা আছে একটা প্রোডাক্ট কনজিউম করার জন্য, এটার সাথে আমি অ্যাকচুয়ালি মার্কেট থেকে যে দামের প্রোডাক্টটা কিনছি, এটা ডিফারেন্সটাকে আমরা হচ্ছে কনজিউমার সারপ্লাস। তো আপনাদের এত কষ্ট করে এটা মেমোরাইজ করতে হবে না, ম্যানকিউ আপনাদের জন্য সুন্দর করে যে পাশে এরকম একটা প্যাসেজে এটা আবার এরকম সুন্দর করে লিখে দেয়, তো ওখান থেকে আপনারা পড়ে নিলেই হবে। পেজ নাম্বারটা হচ্ছে 135 আমাদের যে রেফারেন্স বই আছে। আমরা চ্যাপ্টার 7 ওপেন করে সেকেন্ড পেজে আপনারা কনজিউমার সারপ্লাসের ডেফিনেশনটা পেয়ে যাবেন। তারপরও একটা শর্টকাট বলে দিই, যদি মেমোরাইজ করতে না ইচ্ছা করে
সেক্ষেত্রে একটু মনে করে দেখেন, ওই যে আমরা একটু আগে একটা ফর্মুলা লিখলাম যে সিএস ইজ ইকুয়াল টু উইলিংনেস টু পে মাইনাস মার্কেট প্রাইস। আপনি জাস্ট ওইটাই লেখেন, যে ওইখান থেকে আমি বলছি যে কনজিউমার সারপ্লাস ইজ উইলিংনেস টু পে মাইনাস দ্য মার্কেট প্রাইস অফ এ প্রোডাক্ট। এই কথাটাও যদি লেখেন তাও ডেফিনেশন হবে। দেখেন ম্যানকিউ অলমোস্ট সেম কথাটাই লিখেছে। উনি কি বলেছে, বলেছে যে উনি বলেছেন যে consumer surplus is the amount a buyer is willing to pay for a good minus the amount the buyer actually pays for it. অর্থাৎ কি বলছে, কনজিউমার সারপ্লাস হচ্ছে সেই অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যেটা একজন বায়ার কেনার ইচ্ছা পোষণ করে মাইনাস যেই দামে সে কিনে থাকে। ওই কথাটাকে জাস্ট আমরা সেন্টেন্স আকারে লিখেছি। তো পুরো মেমোরাইজ করার কিন্তু বিষয় নেই, ইকোনমিক্স কিন্তু বুঝতে পারলে কনসেপ্ট ওয়াইজ লিখলে অবশ্যই মার্কস পাবেন। আমি এখনো জানি না, আপনাদের তো মিড হয়নি, আমি খাতা দেখে কিছুটা বলতে পারতাম। তো আপনারা যদি কনসেপচুয়াল লেখেন, আমি আবারও বলছি, আমি কিন্তু মার্কস দিই। মানে আমি অনেকে অনেক এক এক টিচারের প্রেফারেন্স এক এক রকম হয়, বাট আমার প্রেফারেন্স হচ্ছে স্টুডেন্ট যদি বুঝে তাহলে সেখান থেকে আমি মার্কস দিতে পছন্দ করি। তো এখানে যেমন এই যে আপনার টাইলর, তারপরে রিহান্না, তাদের হচ্ছে গিয়ে যে উইলিংনেস টু পেটাকে একটা ডিমান্ড কার্ভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। এই ছবিটা এটাই। এখন আবার আমরা আরেকটা ছবি আঁকবো, যদিও আমরা লাস্ট ক্লাসে ছবিটা এঁকেছিলাম। আমি আবারও ছবিটা আজকে আঁকবো, যাতে হচ্ছে গিয়ে আমাদের কাছে কনসেপ্টটা একদম পানির মতো সহজ হয়ে যায়। তো এখন আমরা দেখবো যে হাউ উই ক্যান পোর্ট্রে কনজিউমার সারপ্লাস বাই এ ইন্ডিভিজুয়াল পিকচার। আমি এই ছবিটাই এখান থেকেই দেখাবো, যেহেতু আমরা এখান থেকে পড়বো। এবং আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে যে দেখবো যে হাউ প্রাইস এফেক্ট অন কনজিউমার সারপ্লাস, দাম কিভাবে কনজিউমার সারপ্লাস এর উপরে এফেক্ট ফেলে সেটা নিয়েও কিন্তু আমরা এখানে কথা বলবো। আমরা চলে যাচ্ছি, আমরা প্রথমে কনজিউমার সারপ্লাসটা আবার আজকে একবার আঁকবো। তো আমার সাথে সাথে এঁকে ফেলেন। এটার জন্য আমরা হচ্ছে একটা এক্স এক্সিস নিচ্ছি, দেন হচ্ছে আমরা ওয়াই এক্সিস নিচ্ছি। আমি স্টুডেন্টদের একটা জিনিস দেখেছি, এটার জন্য আবারও বলছি, আমরা আগে গ্রাফ গুলো এঁকে নিব। গ্রাফ বলতে বুঝাচ্ছি যে যেই ইয়াটা থাকবে সেটা আমরা আগে এঁকে নিব, দেন হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে প্রাইস এন্ড কোয়ান্টিটি বের করে নেব। তো আমি আগে দেখেন ডিমান্ড কার্ভটা কিন্তু এঁকে নিচ্ছি, ডাউনওয়ার্ড স্লোপিং একটা ডিমান্ড কার্ভ এঁকে নিলাম, ডাউনওয়ার্ড স্লোপিং একটা ডিমান্ড কার্ভ এঁকে। সো আমি এটার জন্য আমরা অ্যাজ ইট ইজ যেটা হয় যে এই ডিমান্ড কার্ভে আমরা কি করি, আমরা এক্স এক্সিস এর নেম হচ্ছে প্রাইস আর কোয়ান্টিটি, প্রাইস আর কোয়ান্টিটি। এক্স এক্সিস এর নেম হচ্ছে কোয়ান্টিটি আর ওয়াই এক্সিস এর নেম হচ্ছে প্রাইস। এভাবে আমরা জিনিসটা সাধারণত করতে পারি। সো এক্স এক্সিস এর কোয়ান্টিটি, ওয়াই এক্সিস এর প্রাইস, এইভাবে আমরা প্রোডাক্টটা দেখাই। এখন এই ছবিটাতে এটা আমরা ডিমান্ড কার্ভ বুঝতে পারছি এমনি, যেহেতু ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, নিচের দিকে যাচ্ছে, ইট হ্যাজ নেগেটিভ রিলেশনশিপ উইথ দ্য ভেরিয়েবল অফ ওয়াই এক্সিস। সো কনজিউমার মানে এই ডিমান্ড কার্ভের একটা স্পেশালিটি আছে, আমরা লাস্ট ক্লাসে এটা পড়ছিলাম, দ্যাট ইজ ইচ পয়েন্ট অফ ডিমান্ড কার্ভ উইল গিভ ইউ ইউর উইলিংনেস টু পে। আমরা আমাদের ডিমান্ড কার্ভের যে যত পয়েন্ট পাচ্ছিলাম, আপনি বলতে পারেন ম্যাডাম এই ক্ষেত্রে আমরা অসংখ্য বিন্দু পাইবে। তো অসংখ্য বিন্দুই যেগুলো আমরা পাচ্ছিলাম, এই অসংখ্য বিন্দু, মজার বিষয় হচ্ছে আপনার উইলিংনেস টু পে, যেটা অর্থাৎ ওই দামে আপনি কতটুকু কোয়ান্টিটি প্রোডাক্ট কিনতে চান সেটার আপনাকে দেখায়। লেটস সে আমি আমার যে ডিমান্ড কার্ভটা এঁকেছি সেটার এখান থেকে একটা পয়েন্ট নিলাম। সো এই পয়েন্টটা আমার কিন্তু একটা কোয়ান্টিটি পাচ্ছে, হ্যাঁ অবশ্যই কোয়ান্টিটিটা বেশ পুয়ার বিকজ প্রাইস ইজ রিয়েলি হাই। সো ধরলাম যে এখানে যদি প্রাইস হয় 100 টাকা, দেখতে পাচ্ছি আমি বেশ কম কোয়ান্টিটিতে একটা প্রোডাক্ট কিনছি। আবার আমি এরপরে আরেকটা র্যান্ডম পয়েন্ট নিলাম, লেটস সে এই পয়েন্ট, সেখানে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার কোয়ান্টিটিটা আগের থেকে বেড়ে গেছে
সেখান থেকে কিন্তু আমরা একটা প্রাইসও পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস লেভেল আগের থেকে বেশ কম। তো তার মানে এই প্রাইসে ধরলাম এটা 100 টাকা হলে এটা হচ্ছে লেটস সে এটা 70 টাকা, সো একটা 70 টাকা কোয়ান্টিটি আরো বেড়েছে। এখন আমি প্রাইস লেভেল আরো কমাই দিলাম, কথার কথা এখানে আমি 50-তে নিয়ে আসলাম। তো 50-তে আনতে গিয়ে আমি দেখতে পাচ্ছি নাও মাই প্রাইস হ্যাজ কোয়ান্টিটি হ্যাজ ইনক্রিজড a lot. তো মেইন কথা এই যে আমরা যে ডিমান্ড কার্ভ থেকেই তো পয়েন্ট গুলোকে আনছিলাম। এভাবে তো অসংখ্য পয়েন্ট আছে, মানে আমি একদম পাশাপাশি রেখো, যেমন ধরেন একদম কাছাকাছি আমি একটা প্রাইস লেভেল নিলাম, সেক্ষেত্রে দেখেন কোয়ান্টিটির মধ্যে একদম প্রথমটা থেকে কোয়ান্টিটিটা একদম কাছাকাছি। তো আমরা এই যে একাধিক আমরা হচ্ছে গিয়ে আপনার মানে আমরা একটা ডিমান্ড কার্ভ যদি আঁকি এবং এটা যদি একাধিক বিন্দু নিই, একাধিক বিন্দু বলতে বোঝাচ্ছি যে ডিমান্ড কার্ভের র্যান্ডাম আমি যদি অনেকগুলো পয়েন্ট নিয়ে থাকি, এই র্যান্ডাম পয়েন্ট গুলো থেকে আমরা দেখতে পাই যে আমরা কিন্তু, আচ্ছা আমার না খুবই প্রচন্ড চোখ জ্বালা করছে, একটু ইন্টারাপ্ট করি। এটা চোখ জ্বালাই করছে, মানে এমন না যে কোনো কিছু হয়েছে সেটা, এটা কি কোনো, এটা কিসের জন্য আপনাদের কখনো কি কিছু কারো এরকম হয়েছে? ম্যাম লং টাইম পিসির সামনে থাকলে অনেক সময় হয় ম্যাম। ভালো কথা। মানে চোখ না জ্বালা করতেছে বুঝছেন, মানে আমি তাকায় থাকতে পারছি না, আমার কাছে এরকম হ্যাঁ, লাগছে। ঘুম কম হলে এরকম হতে পারে। ঘুম কম হলে, হ্যাঁ এটা ঠিক, কালকে একদম আমি রাতে ঘুমাতে পারি না আমার। আচ্ছা ঠিক আছে। তো আমার মানে মেইন কথা, আমরা আমাদের ডিমান্ড কার্ভ যেটা আপনারা ছবিটাতে এঁকেছেন, তো এটার পাশে এই ডিমান্ড কার্ভ থেকে একটা অ্যারো এরকম একটা মানে যেটাকে বলা যায় যে একটা লিখা লেখেন, এরকম একটা নোট লিখে রাখেন, লেখেন এরকম দিয়ে দিয়ে লেখেন যে ডিমান্ড কার্ভের প্রত্যেকটা পয়েন্ট আমার উইলিংনেস টু পে দেখায়। এই কথাটা একটু লিখে রাখেন, এটা ভুলে যাবেন এই কারণে। ডিমান্ড কার্ভের প্রত্যেকটা পয়েন্ট আমার উইলিংনেস টু পে দেখায়, মানে আমার কেনার ইচ্ছাটা, আমি ওই দামে কতটুকু প্রোডাক্ট কিনতে চাই সেইটা প্রকাশ করে, এইভাবেও লিখতে। ডিমান্ড কার্ভের প্রত্যেকটা পয়েন্ট আমি ওই দামে কতটুকু প্রোডাক্ট কিনতে চাই, আমার সেই আমার সেই ইচ্ছাটা প্রকাশ করবে, যে উইলিংনেস টু পে যেটা, এটা প্রকাশ করবে। তো আমাদের যে ডিমান্ড কার্ভটা আমরা আঁকলাম, তো আমরা এটা দেখতে পেলাম যে এই ডিমান্ড কার্ভের যেটা হলো যে এটা প্রত্যেকটা পয়েন্ট, এই ডিমান্ড কার্ভের আমি যত র্যান্ডম পয়েন্ট নিই না কেন, প্রত্যেকটা পয়েন্ট এই আমি যে নিচ্ছি, তো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে আমার উইলিংনেস টু পে, অর্থাৎ আমি এই প্রোডাক্টটা কতটুকু কিনতে চাচ্ছি ওই প্রাইসে, সেটাই কিন্তু শো করবে। এখন আমরা আসি আমার তাহলে কনজিউমার সারপ্লাস কি। কনজিউমার সারপ্লাসের মাথায় আমাদের কিন্তু ইনফরমেশনটা আছে যে আমার উইলিংনেস টু পে সাথে আমি অ্যাকচুয়ালি মার্কেটে যে দামে প্রোডাক্টটা পারচেস করছি, দ্য ডিফারেন্স বিটুইন দিস ইজ মাই কনজিউমার সারপ্লাস। সো আমি আগে থেকেই ডিসাইড করে নিলাম যে যে মার্কেটটা নিয়ে আমরা এখানে কাজ করছি, এই মার্কেটে আমার মার্কেট প্রাইসটা, আমি এটা একটু অন্য একটা কালার দিয়ে আঁকছি এই কারণে, তো আমি ধরে নিলাম যে এই মার্কেটে আমার মার্কেট প্রাইসটা হচ্ছে কথার কথায় এই 50 টাকা। আর যেহেতু 50 টাকা, এটা ডিমান্ড কার্ডকে পাস করলো, সেখান থেকে একটা কোয়ান্টিটিও আমি পাই, সেই কোয়ান্টিটিটা আমি এখান থেকে ফাইন্ড আউট করি। তো আমি এখানে এটা লিখে দিচ্ছি এখানে কি হবে। তার মানে এখানে প্রাইসটা হচ্ছে 50 টাকা, এবং এখানে যে আমি কোয়ান্টিটিটা পাচ্ছিলাম, কোয়ান্টিটিটা হচ্ছে আমি ধরে নিলাম 1000 নিলাম। তার মানে এই যে ডিমান্ড কার্ভ আমরা যেটা এঁকেছি, 50 টাকায় আমি 1000 কোয়ান্টিটি প্রোডাক্ট কিনতে চাচ্ছি, এটা হচ্ছে মার্কেট প্রাইস। এখন আমার তো উপরে একটা প্রাইস হতে পারতো, আমি এটাই এখন দেখাবো, এখন এটা কেউ আঁকবেন না, এখন শুধু বুঝবো। আমার তো একটা উপরেও প্রাইস লেভেল হতে পারতো, কথার কথা আমি এখান থেকে প্রাইস লেভেল পেতে পারতাম না, ওখান থেকেও একটা কোয়ান্টিটি পেতে পারতাম না। তার মানে এখানেও আমার একটা উইলিংনেস টু পে আছে, ধরেন এখানে হয়তো প্রাইস ছিল 100 টাকা, সেখানে আমার কোয়ান্টিটি কমে আসতো,
আবার ধরেন আমি এই 50 টাকার উপরেও তার একটা প্রাইস নিবো, সেখানেও কিন্তু আবার ডিফারেন্ট কোয়ান্টিটি প্রোডাক্ট আসবে। তো বোঝাতে চাচ্ছি যে এই যে মার্কেট প্রাইসের উপরে আমার যতগুলো পয়েন্ট আছে, অর্থাৎ ডিমান্ড কার্ভ থেকে যতগুলো পয়েন্ট আছে না কেন, সেগুলো কি সবগুলোই আমার কি দেখাচ্ছে? আমার উইলিংনেস টু পে দেখাচ্ছে না? আমার কেনার ইচ্ছা, যেই দামে আমি কিনতে চাই, এই উইলিংনেস টু পে দেখাচ্ছে না এই ট্রায়াঙ্গেল? আর এই স্ট্রেট লাইনটা কি? দিস ইজ মাই ফাইনাল মার্কেট প্রাইস। তাহলে এই ট্রায়াঙ্গেল মানে যে অংশটা থেকে আমি আপনার হচ্ছে গিয়ে যে অংশটা থেকে আমি হচ্ছে গিয়ে কিনতে চাচ্ছি, দিস ইজ মাই উইলিংনেস টু পে, আর দিস ইজ মাই মার্কেট প্রাইস। তাহলে এই দুইটা ডিফারেন্সটাই কি আমার কনজিউমার সারপ্লাস ছিল না? বুঝতে পারছেন? তাহলে এই ট্রায়াঙ্গেল এরিয়াটা যেটা তৈরি হলো, এটাই আমার কনজিউমার সারপ্লাস না? সেটাই কিন্তু দেখেন আমাদের বইয়ে এই জিনিসটাকে এরকম একটা হালকা একটা ব্লু কালার দিয়ে দেখিয়েছে, দিস ইজ মাই কনজিউমার সারপ্লাস। তা আমরা আমাদের সুবিধার জন্য এখানে যেটা করেছি, আমরা আমাদের সুবিধার জন্য এখানে যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের সুবিধার জন্য যেটা করেছি সেটা হলো যে আমরা মার্কেট আমরা হচ্ছে গিয়ে এটাকে কয়েকটা পয়েন্ট আকারে দেখিয়ে দিয়েছি। যেমন আমরা এই বিন্দুটাকে দিয়েছি, নাম দিয়েছি এ, এই পয়েন্টটা নাম দিয়েছি হচ্ছে সি, এটা দিয়েছি বি, প্রাইসটাকে P1 দিয়ে দেখাচ্ছি, কোয়ান্টিটিকে Q1 দিয়ে দেখাচ্ছি। তো দ্যাট আমরা খুব ইজিলি এখানে লিখতে পারি আমার কনজিউমার সারপ্লাস, দ্যাট ইজ CS, কনজিউমার সারপ্লাস এটা হচ্ছে গিয়ে আপনার এ, বি এন্ড সি। আপনি বললেন যে না ম্যাডাম আমি ACB বলবো, তাও বলতে পারবেন, বা মানে যে কোনো একটা অ্যাঙ্গেলে যেতে পারবেন, বা আপনি যদি বলতে চান যে CBA, তাও আপনি বলতে পারবেন। সো এটা হচ্ছে আমার কনজিউমার সার্ভিস। জাস্ট আমি ABC ঠিকঠাক রাখার জন্য এটা দেখাই বলি। তাহলে আবারও আসি, কনজিউমার সারপ্লাস বলতে আমরা বুঝেছিলাম হচ্ছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আওয়ার willingness to pay and the amount we're actually paying off or the market price. So here we can see from this curve that is each point of demand curve gives us the each point of demand curve gives us the amount of willingness to pay for a specific consumer, and this is the market price. So the difference between this willingness to pay and the market price is our consumer surplus. That's why this triangle area, which is ABC, is denoted here as a consumer surplus. এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমি আর একবার রিপিট করবো? ম্যাম ক্লিয়ার। এখন আসি, এখন আমরা আসলে আজকে কি পড়বো, যেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসও পড়েছি। তারপর আমার কাছে মনে হয়েছে যে আমাদের পড়াটা একটু কম হয়েছে, আমি এই জন্য রিপিটে আসছি। এখন টাইটেল দেন হচ্ছে আমরা যেটা নিয়ে পড়বো বা যেটা থেকে আমি পরীক্ষায় প্রশ্ন করি, হাউ প্রাইস এফেক্ট অন কনজিউমার সারপ্লাস। প্রাইস কিভাবে কনজিউমার সারপ্লাসে এফেক্ট ফেলে, এটা সম্পর্কে আমরা এখন জানবো। এটা যদি এই ধরনের আমি প্রশ্ন করে থাকি, বেটার হচ্ছে কি এই ছবি দুটো এঁকে জাস্ট এই ছবি দুটোর বর্ণনা দিয়ে দেওয়া, তাতে আসলে মোটামুটি অ্যান্সারটা বের হয়ে আসে। এর বাহিরে আসলে খুব বেশি আপনার যাওয়ার দরকার নেই। সো আপনি এই জায়গা থেকেই পড়বেন যে হাউ প্রাইস এফেক্টস অন কনজিউমার সার্ভিস, আমরা এই জায়গাটা পড়বো। এটার জন্য আবার আমরা আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওইটাই ড্র করছি, যে ধরে নেই এই ছবিটা দিয়ে দেখাচ্ছি। সো আমরা ধরে নিলাম যে এখানে আমরা এক্সাম্পল হিসেবে ধরেন সুমাইয়াকে নিলাম, লাস্ট ক্লাস ওকে নিয়েছিলাম। ও দেখা গেল যে একটা মার্কেটে গিয়েছে, কথা একটা আইসক্রিম মার্কেট। তো সেই আইসক্রিম মার্কেটে গিয়ে আমরা দেখলাম যে উনি ইনিশিয়ালি, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ সে আইসক্রিম মার্কেটের। ইনিশিয়ালি আমি সেই ইনিশিয়াল প্রাইসটা শুধু দিচ্ছি। তো আমরা দেখা গেল যে ইনিশিয়ালি উনি হচ্ছেন P1 প্রাইসে আইসক্রিমটা কিনছে। ইনিশিয়ালি উনি P1 প্রাইসে আইসক্রিমটা কিনছে। ধরে নিলাম এই P1 প্রাইসটা হচ্ছে এখানে
খুবই কম। ধরেন উনি ডিসকাউন্ট, ওই যে আমরা একটা আইসক্রিম খুব মাঝখানে, এটা এখনো মার্কেটে হাইপ খুব বেশি, ধরে নিলাম ওই আইসক্রিমটা উনি কিনেছে 20 টাকা। 100 টাকার আইসক্রিম 20 টাকাতে কিনে নিয়ে আসে ধরে। তো আমরা দেখলাম 20 টাকাতে সুমাইয়া ডিসকাউন্ট কিনে নিয়ে আসছে, এবং এটাও ধরে নিলাম যে উনি কিনেছে, কয়টা কিনেছে উনি, ওই দামে ধরে নিলাম যে 10টা আইসক্রিম কিনে দিয়ে চলে আসছে। 20 টাকা, 10টা আইসক্রিম সে খাবে। তো 20 টাকাতে সে 10 যে আইসক্রিম যেটা সেটা হচ্ছে সে কনজিউম করে নিয়ে আসবে, এটাই আমি সেটা দেখতে যাচ্ছিলাম। তো 20 আইসক্রিম সে, 20 না 10 বলেছিল, 10 আইসক্রিম সে কনজিউম করেছে, যে এখানে একটা Q1 কোয়ান্টিটি। এখন কি হইলো, সুমাইয়া 20 টাকা দিয়ে ডিসকাউন্ট আইসক্রিম কিনেছে, এটা ক্লাসে এসে বললো। তখন এই যে মাহিবুর, যিনি কথা বলেন একটু আগে, মাহিবুর চিন্তা করলো ডিসকাউন্টের দাম তো 100 টাকা, এখনো 20 টাকা দিয়ে কিনে এনেছে, এবং মানে জিনিসটা অ্যাজ ইট ইজ সেম, সেম কোম্পানি, তাহলে তো আমাদেরও কিনতে উচিত। তখন উনি বললেন আমি একা যাবো, সো উনি ওনার কয়েকটা ফ্রেন্ডকে নিয়ে গেল। তো আমরা কি করলাম, আচ্ছা তার আগে একটু দেখে নিই তাহলে ইনিশিয়ালি এই মার্কেটে আমার, তো এই মার্কেটে প্রথমে সুমাইয়া আসছে, আমরা কেউ ছিলাম না। তো উনি ইনিশিয়ালি মার্কেটে যখন আসলো, উনি ইনিশিয়াল বলতে আমরা শুরুতে বুঝাচ্ছি, তাহলে ইনিশিয়ালি যখন উনি এই মার্কেটে আসলেন, ইনিশিয়ালি উনার কনজিউমার সারপ্লাস একটা ছিল, তো আমি এটাই লিখলাম। ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস, যেটা সুমাইয়া ইনিশিয়ালি যেহেতু মার্কেটে কিনেছে, শুরুতে মার্কেটে এসেছে, সো ওনার শুরুতে ওনার কনজিউমার সারপ্লাস আছে। এই জায়গাটা থেকে যে আমরা লেফট সাইডের ফিগারটা থেকে যেভাবে বের করেছিলাম, তাহলে ইনিশিয়ালি সুমাইয়ার উইলিংনেস টু পে আর মার্কেট প্রাইসের ডিফারেন্সটা হচ্ছে সিএস। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, এ বি এফ সি, এটা হচ্ছে সুমাইয়ার ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস। আমরা এটাই লিখি, ইনিশিয়ালি সুমাইয়া মার্কেটে আসছে এবং তার ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস ছিল হচ্ছে এবিসি। এখন ওনাকে দেখে আমাদের মার্কেটে আমার আরো 5 জন স্টুডেন্ট চলে আসলো, চিন্তা করলো যে আরে এখন তো অল্প দামে মার্কেটে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তাহলে আমরাও সবাই যাই কিনি। হ্যাঁ, কিনতে কোনো দোষ নেই, অবশ্যই কিনতে পারি। তো আমাদের মার্কেটে আরো নতুন করে 10 জন বায়ার, মানে আমাদের মতো কনজিউমার চলে আসলো। যে কনজিউমার চলে আসলো, ধরেন মার্কেটে আমি সেল করছি, আমি দেখলাম যে আমার এই ডিসকাউন্ট গুলোর দাম হচ্ছে 5 টাকা করে, আমি কোম্পানি থেকে কিনে নিয়ে আসছি। 5 টাকার ডিসকাউন্ট আমি 5 টাকা করে ডিসকাউন্ট কিনে নিয়ে আসছি, তো 5 টাকার ডিসকাউন্ট আমি হচ্ছে গিয়ে আহ এখন আপনার এটাকে কি বলে, 20 টাকায় বিক্রি করছিলাম। এখন আমার আরো এই জন্য আরো বায়ার বেড়ে গেছে, মানে বেশি বেশি ক্রেতা আসতেছে। এই ক্ষেত্রে যেটা হয়, বা আপনার যারা সেলার থাকে, মানে বিক্রেতা যারা থাকে, তারা পার্শিয়ালি দামটাকে একটু কমায় দেয়, অল্প, এমন না যে অনেক দাম কমাই দিচ্ছে, কিন্তু ছবিটার কারণে অনেক মনে হচ্ছে, বাট পার্শিয়ালি তারা একটা দামটাকে কমায় দেয়। পার্শিয়ালি দামটাকে কেন কমায়, পার্শিয়ালি কমায় এই কারণেই যাতে হচ্ছে গিয়ে আপনার পার্শিয়ালি দামটা কমায় দেয়, তাতে হচ্ছে যেটা হয় আপনার আরো আরো বেশি কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায়, অর্থাৎ 20 জনের জায়গায় হয়তো 50 জন হয়ে যাবে, 50 জন হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে 50 জন হয়ে যাবে, তখন হলো আপনার আহ, তাহলে আপনাদের যেটা হবে যে আপনি ওই 50 জনের হচ্ছে আপনি আপনার বেশি সেল হবে, আপনার তখন আর বেশি প্রফিট, আপনি মেইনলি দেবেন ইনিশিয়ালি। যখনই দেখে যে এরকম আপনার কাস্টমার বাড়তে থাকে, তখন একটু স্লাইটলি দাম কমে। তো এই মার্কেটও সেটাই হলো, সুমাইয়া যেহেতু 20 টাকাতে 10টা আইসক্রিম দিচ্ছিল, এটা দেখে অনেক বেশি কাস্টমার চলে আসলো, তখন এই মার্কেটে আমার দামটা একটু কমাই দিল। তো দামটা 20 টাকা থেকে লেটস সে দামটা হয়ে গেল 15 টাকা, 15 টাকা দাম, 15 টাকা দাম করে দিল, দাম একটু কমে গেল। এখন 15 টাকা প্রাইসে কিন্তু আমরা আমি আপনি কি হয়েছে, আমরা সবাই এই মার্কেটে চলে আসছি। তো আমরা সবাই যেহেতু মার্কেটে চলে আসছি, নাও এট 15 টাকা দা মার্কেট প্রাইস ইস দিস,
টাকা যেটা ছিল সেটাতে আমার মার্কেট প্রাইস দাঁড়ালো এটা। তো 15 টাকাতে আমার মার্কেট প্রাইসটা আমরা এটা দেখালাম, এবং সেখান থেকে আমরা আমাদের কোয়ান্টিটিটাও বের করে নেব। এখানে Q2 লেখা, Q2টাই থাকুক, আমি জাস্ট একটা নিউমেরিক্যাল কোয়ান্টিটি দেখাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা। তো 15 টাকাতে এবার সেল হওয়া শুরু করলো হচ্ছে 60 ইউনিট। তো অবশ্যই দাম যেহেতু কমিয়েছে, আমার কোয়ান্টিটিও বাড়বে, এবং দাম মানে জিনিসটা দাম যেহেতু কম, কনজিউমার সারপ্লাস অনেক বেশি, সুমাইয়ার কনজিউমার সারপ্লাস বেশি দেখে কম দামে ভালো জিনিস পাচ্ছে, আমরা তো এটাই বুঝেছি। তো দেখে আমরা অনেকে মার্কেটে আসছি। তো আমার মানে মানে মার্কেটে অনেক বেশি কাস্টমারও চলে আসছে। এখন খেয়াল করে দেখেন, তাহলে এখন নতুন কেসে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের এই নতুন কেসে আর কনজিউমার সারপ্লাস কোনটা, মানে নিউ কনজিউমার সারপ্লাস যদি আমি সেটা পুরো ছবিটাই মুছে ফেলি। তো আমরা যদি নতুন কেসে চিন্তা করি, তাহলে আমাদের এই যে সুমাইয়া, এখন যে সুমাইয়া মার্কেটে নাই, মানে সুমাইয়া মার্কেটে নাই বলতে বোঝাচ্ছি যে আমরা হচ্ছে নতুন যে আমরা কেস যেটা চিন্তা করছি সেই কেসে আমার কনজিউমার সারপ্লাস কত হচ্ছে। আপনি বলবেন যে এই যে ম্যাডাম আমার উইলিংনেস টু পে আর মার্কেট প্রাইসের মধ্যে ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে আমরা নতুন করে এখন দেখি যে আমার নিউ কনজিউমার সারপ্লাস যেটা সেটা কোনটা হতে পারে। নতুন কনজিউমার সারপ্লাস কি? একই কথা, আমার উইলিংনেস টু পে আর মার্কেট প্রাইসের মধ্যে ডিফারেন্স যেটা হবে সেটাই নতুন কনজিউমার সারপ্লাস হবে। তাই যদি হয় তাহলে এই যে দিস ইজ মাই উইলিংনেস টু পে, দ্যাট ইজ এ এন্ড এফ, এখান থেকে এটা এতটুকু পর্যন্ত গেছে, এই পয়েন্টটাকে আমরা ডি দিয়ে দেখিয়েছি। তো আমার নতুন যে কনজিউমার সারপ্লাস সেটাকে আমরা বললাম হচ্ছে এ এফ এন্ড সি, নিউ কনজিউমার সারপ্লাস। ওকে, এতটুকু পর্যন্ত নিশ্চয় সবাই বুঝতে পেরেছি। এখন আসল খেলা, মানে আসল জায়গা, আসল জায়গাটা কোথায়? এখন একটু খেয়াল করে দেখেন, আমরা কিছু জায়গা ইচ্ছা করে মুছে ফেলছি। হবে। আচ্ছা, এখন একটা জিনিস একটু নোটিস করেন, সেটা হচ্ছে এই যে সুমাইয়া আমাদের মার্কেটে আগে আসছে, হ্যাঁ, আমি আপনি কিন্তু আগে আসিনি, উনি কিন্তু আগে আসছে, এবং উনি আগে আসার কারণে কিন্তু উনি অলরেডি এই 10 অ্যামাউন্টের আইসক্রিম কিনতেছে না? কিনছে কিন্তু। আগে উনি কত টাকায় কিনতো? 20 টাকায়। এখন কি 20 টাকায় কিনছে? এখন উনি 15 টাকায় কিনতে পারছে না, যেহেতু আমরা আরো সবাই ওর দেখা দেখি মার্কেটে চলে আসছি, প্রোডাক্টের দাম কমায় ফেলছি। তাহলে কি হচ্ছে, সুমাইয়া কিন্তু 15 টাকায় কিনছে। তাহলে এই যে নতুন যে কনজিউমার সারপ্লাস আমরা পেলাম, এই যে এটা আমার নতুন কনজিউমার সারপ্লাস, এর মধ্যে দেখি তো সুমাইয়ার অংশ কতটুকু। এই যে এটা আমার নতুন কনজিউমার সারপ্লাস, এখানে সুমাইয়ার অংশটা দেখি তো কত। এখন তো সুমাইয়া তো অলরেডি 10 ইউনিটস কিনে, এই যে অলরেডি সুমাইয়া মার্কেটে আছে, এবং সে অলরেডি 10 ইউনিটস কিনছে, অর্থাৎ এই যে এখানে নেমে যাচ্ছে। তাহলে এই যে সুমাইয়া যে মার্কেটে আছে আগে থেকে, এটার কারণে, এই যে সুমাইয়া যে মার্কেটে আগে থেকে আছে এটার কারণে উনি কি এমন হচ্ছে না যে, এই যে সুমাইয়া যে মার্কেটে অলরেডি আছে এটার কারণে এটাই হচ্ছে না যে এই যে 10 ইউনিট, এই যে এই ট্রায়াঙ্গেল এরিয়াটা আমি যেটাকে দেখাচ্ছে একটা, এই এরিয়াটা পুরাটাই সুমাইয়া, এই জায়গাটা পুরাটা সুমাইয়া হচ্ছে ইনিশিয়ালি এনজয় করছে, যেহেতু তিনি মার্কেটে আগে আসছে। কিভাবে? এই যে দেখেন, উনার কনজিউমার সারপ্লাস অলরেডি 10 ইউনিট, অর্থাৎ 10 ইউনিট উনি অলরেডি কিনে, প্রাইসও উনি আগে থেকে কম পে করছে। তাহলে ওনার উইলিংনেস টু পে হচ্ছে এই পুরো অংশটা, এবং উনি মার্কেট প্রাইসে পে করছে এই অংশটা। তাহলে যদি আমি ওনার কোয়ান্টিটি ওয়াইজ এখানে একটা লাইন ড্র করে ফেলি, তাহলে এই পুরো অংশটা আমরা যা বইটা দেখাবো, এই পুরো অংশটা হচ্ছে এখন সুমাইয়ার জন্য তার কনজিউমার সারপ্লাস, অর্থাৎ সুমাইয়া এখন এই অ্যামাউন্টের আপনার হচ্ছে বেনিফিটটা এনজয় করছে, বা যেটাকে বলা যায় যে তাকে কম প্রাইস পে করতে হচ্ছে।
আরো যদি স্পেসিফিকলি দেখি তাহলে আপনি বলতে পারেন যে ম্যাডাম সুমাইয়া তো অলরেডি একটা কনজিউমার সারপ্লাস ছিল হুইচ ইজ এবিসি ইনিশিয়ালি উনি মার্কেটে আসার কারণে। তাহলে দেখেন তো এখন এর ফলে এখন একটা অতিরিক্ত কনজিউমার সারপ্লাস পাচ্ছে না অ্যাডিশনালি, মানে ও যেহেতু সুমাইয়া মার্কেটটাতে আগে ছিল উনি আরো কম দামে যেহেতু এটাকে পে করছে, সো এই যে অংশটা তো সুমাইয়া আগে মার্কেটে আসার কারণে ফার্স্ট মুভার হওয়ার কারণে এই যে আমরা যে রেক্ট্যাঙ্গেল এরিয়াটা দেখাচ্ছি এই অংশটা সে অতিরিক্ত কনজিউমার সারপ্লাস এখন এনজয় করছে। এই জন্যই বলে যে মার্কেটে যারা ফার্স্ট মুভার হয় তারা ভালো করে। এই কারণে এই অংশটাকে এটা অলরেডি এখানে বইয়ে দেখিয়েছে অ্যাডিশনাল কনজিউমার সারপ্লাস ফর দ্য ইনিশিয়াল কাস্টমার। আমি এটা লিখলাম না, জাস্ট হচ্ছে অ্যাডিশনাল দিয়ে অ্যাডিশনাল লিখছি। তো এই যে সুমাইয়া মার্কেটে আগে আসছিল বলে উনি ইনিশিয়ালি তো তার একটা কনজিউমার সারপ্লাস ছিল, প্লাস যখন আমার কনজিউমার সারপ্লাস বাড়লো একটা অংশ অতিরিক্ত সে বেশি এনজয় করছে। সেটা কি, যে বি সি পি ডি এই অংশটা উনি অতিরিক্ত এনজয় করছে। এখন আপনি বললেন যে তাহলে ম্যাডাম আমরা যত কষ্ট করে মার্কেটে আসলাম আমাদের বেনিফিট, আমাদেরও বেনিফিট আছে। এই যে দেখেন নতুন করে যেহেতু কনজিউমার সারপ্লাস বেড়েছে এএফসি হয়েছে পুরো এরিয়াটা, এর মধ্যে সুমাইয়া এতটুকু নিয়ে চলে গেল। এই যে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল এরিয়া বাকি থাকে, এই ছোট্ট ট্রায়াঙ্গেল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য। অর্থাৎ আমরা মার্কেটে পরে আসছি বলে একেবারে যে আমাদের জন্য প্রফিট নেই তা না, আমরা অল্প কিছু অংশ এখানে এনজয় করলাম। আমাদের অল্প এনজয় করার অংশটা হচ্ছে আপনার এই ট্রায়াঙ্গেল এরিয়াটা, দ্যাট ইজ সি ই এফ। এই অংশ সি এফ অংশটা আমরা অ্যাডিশনালি নিউ কনজিউমার হিসেবে আমরা আমাদের নিউ কনজিউমারদের কনজিউমার পুরো জিনিসটাই বইয়ে দেওয়া আছে, যে মানে একদম মার্ক করে দেওয়া আছে যাতে আমি যখন ছবিটা বইটা দেখে দেখে আসবো তখন আপনারা অসুবিধা হবে না। আমি আর একবার একটু রিপিট করি। ইউজুয়ালি যখন প্রাইস কনজিউম আমাদের মার্কেটে যখন হচ্ছে আমরা প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি, ইনিশিয়ালি আমার হচ্ছে গিয়ে আহ, আমরা যদি দেখি তাহলে কনজিউমার সারপ্লাসটা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য উইলিংনেস টু পে এন্ড দ্য মার্কেট। ইনিশিয়ালি এই মার্কেটে কনজিউমার সারপ্লাস ছিল হচ্ছে এ বি এন্ড সি এই এরিয়াটা। পরবর্তীতে মার্কেটে যেহেতু প্রাইস বেশ কম, এই কারণে মার্কেটে কাস্টমার বেড়ে গেল, কাস্টমার বেড়ে যাওয়ার কারণে আমার মার্কেট প্রাইসটা বাড়লো, মার্কেট প্রাইসটা কমলো, কমার কারণে আমার এখন কনজিউমার সারপ্লাসটা আরো বড় একটা এরিয়া হয়ে গেল। তো আমরা নতুন করে কনজিউমার সারপ্লাস দেখতে পেলাম হচ্ছে এএফসি সরি এফসি বলছে মানে এএফডি। এরপরে যেটা হলো যে এফডি এই নতুন একটা কনজিউমার সারপ্লাস আমরা পেলাম, কিন্তু আমাদের এই মার্কেটে অলরেডি কিছু কাস্টমার আগে থেকে আছে। তারা এই মার্কেট এই অংশটার দেখা গেল যে যে অংশটা তারা আগে থেকে কনজিউম করতো ওই যে যেমন সময়ের মতো 10 ইউনিট, ওটার কারণে দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি মার্কেটে আসার কারণে এই অ্যাডিশনাল মানে নতুন কনজিউমার সারপ্লাসের এই পুরো অংশটা অ্যাডিশনাল অতিরিক্ত কনজিউমার সারপ্লাস হিসেবে তারা এনজয় করছে। এবং স্লাইড ব্লু এরিয়া যেটা আমরা হচ্ছে স্লাইড ব্লু এরিয়া যেটা হচ্ছে আমরা সি ই এফ দিয়ে দেখাচ্ছি, এই এরিয়াটা হচ্ছে আমার কনজিউমার যারা আছে কনজিউমার সারপ্লাস ফর দ্য নিউ কাস্টমার। এখন এটাতে আরো যদি আমরা প্রাইস লেভেলটাকে আরো কমাই সেক্ষেত্রে কনজিউমার সারপ্লাস আরো বাড়বে, নিউ কাস্টমারদেরও বাড়বে, আবার হচ্ছে গিয়ে আপনার ইনিশিয়াল কাস্টমারদেরও বাড়বে। হ্যাঁ, তবে মনে রাখতে হবে এই ইনিশিয়াল কাস্টমাররা সবসময় নিউ কাস্টমারদের থেকে বেশি বেনিফিটেড পাবে। So, আমি যদি প্রাইস লেভেলটা আরো নিচেও দিতাম তাও দেখা যেত যে ইনিশিয়াল কনজিউমারে বেশি আপনার বেনিফিটটা পাচ্ছে রাদার দেন আমার নিউ কাস্টমার যারা আছে তারা। কারণ হচ্ছে আহ যেহেতু তারা ফার্স্ট মুভার তাদের তুলনায় add হতে পারে। আচ্ছা, আর একটা যে জায়গাটা আসি যে সেটা হচ্ছে ম্যাডাম এটা কি কখনো হতে পারে নাকি যে প্রাইস লেভেল উল্টা হচ্ছে গিয়ে বেড়ে গেল?
যে ইনিশিয়ালি আমরা যে প্রাইস লেভেলটা পাচ্ছিলাম সেটা থেকে বেড়ে গেল, এরকম সিচুয়েশন হতে পারে কিনা। তো আমরা ইউজুয়ালি যেটা হয় যে হ্যাঁ প্রাইস লেভেল বাড়তে পারে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ফার্স্ট মুভার হিসেবে যারা ইনিশিয়াল কাস্টমার ছিল তাদেরই কনজিউমার সারপ্লাসে এফেক্টটা বেশি হবে। আচ্ছা, এই কোশ্চেনটা এখানে কোশ্চেন কেমন হতে হবে, কোশ্চেনটা অলরেডি এখানে লেখাই আছে, এই যে এই কোশ্চেন এটাই কোশ্চেন আকারে দেওয়া হয় যে প্রাইস কিভাবে কনজিউমার সারপ্লাসে এফেক্ট ফেলে, হাউ প্রাইস এফেক্ট অন দ্য কনজিউমার সারপ্লাস, আমরা এখান থেকে এই জিনিসটা পড়ে থাকি। তো হাউ প্রাইস এফেক্ট অন দ্য কনজিউমার সারপ্লাস আমরা এখান থেকে পড়ে থাকি। এই ধরনের প্রশ্ন আসলে জাস্ট আমরা দুটো ছবি আঁকবো, তবে এই ক্ষেত্রে দুটো ছবি আঁকাটাই ম্যান্ডেটরি। দুটো ছবি আঁকবো এবং ছবি দুটোর বর্ণনা, এই যে আমি যে গ্রাফটা দেখে দেখে ছবিটা বর্ণনা করছিলাম বা সিচুয়েশনটা বলছিলাম, এটা বললেই হয়ে যাবে। তারপরেও যদি আপনার মনে হয় যে না ম্যাডাম আমি এইভাবে বলতে পারি না, আমার একটু ইনফরমেশন লাগবে, সেক্ষেত্রে আমাদের বইয়ে এখানে দেওয়া আছে যে হাউ ডাজ কনজিউমার সারপ্লাস মেজার, এখানে হচ্ছে কি আমরা এই বর্ণনাটা দেওয়া আছে এখানে এবং নিচে। আর আপনাদের জন্য ম্যানকিউ সাহেব ওনার আবার এই জিনিসটা আমার ভালো লাগে, উনি সুন্দর করে প্রত্যেকটা ফিগারের উপরে এই যে এভাবে লিখে। তবে আমি বলবো যে এটা দেখে দেখে বলা, যেমন আপনি বলবেন যে in in this figure x-axis shows the quantity demand and y-axis shows the price. Then বলবেন the initially the consumer surplus was a c b area, আপনি a b c এভাবে যদি দিতে হবে তা না, আপনি আপনার ইচ্ছা মতো p q r s যে কোনো নাম দিবেন, খালি খেয়াল করবেন যে আইডেন্টিফাইটা যাতে ঠিক থাকে। তাতে বলেন the initially the consumer surplus was ABC area, then the price level has fall from P1 to P2, so new customer attract in this market, uh, so it rise to the consumer surplus, so therefore the new consumer surplus has become AFB area. Then for the initial customer, their consumption is constant, that is the Q1 amount, that's why they get the additional consumer surplus. So the additional consumer surplus for the initial customer now has become B, C, E, D area. And for the new customer who come to the market after the initial customer, for them the specific consumer surplus for the new customer is C, E, F area. That's it. এইটুকু জাস্ট যদি বলতে পারেন যে কোনটা ইনিশিয়াল কাস্টমারের কনজিউমার সারপ্লাস, দেন নতুন কনজিউমার সারপ্লাস কতটুকু হলো, নতুন কনজিউমারদের জন্য অ্যাডিশনাল মানে অতিরিক্ত, সরি ইনিশিয়াল কাস্টমারদের জন্য আহ আপনার অতিরিক্ত কতটুকু তারা কনজিউমার সারপ্লাস পেল এবং নিউ কনজিউমাররা কতটুকু কনজিউমার সারপ্লাস পেল, এটুকু বুঝাতে পারলে। ওকে, তো এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। প্রোডিউসার সারপ্লাসটাকে আমরা একটু আগে লিখছিলাম যে কনজিউমার সারপ্লাসকে যেমন আমরা শর্টকাটে লিখি সিএস, প্রোডিউসার সারপ্লাসকে আমরা শর্টকাটে লিখি হচ্ছে পিএস। হ্যাঁ, এটা এই পিএস মানে আবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না, এই পিএস মিন্স হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। তো প্রোডিউসার সারপ্লাসটা কি, আমি আগে হচ্ছে ফর্মুলাটা আমরা ওই পেজটা থেকে লিখে নিয়ে আসি। তো প্রোডিউসার সারপ্লাসটা আমাদের বলছে হচ্ছে, আর তার একটা আবার একটা সিচুয়েশন চিন্তা করে যে আমি ধরেন এই ক্লাসের আজকে প্রডিউসার, তাই না? তো আজকে কিন্তু আমার এই ক্লাসটা নেওয়ার একটা কস্ট আছে, আমার আজকে ক্লাস নেওয়ার কস্ট অনেক বেশি। আমাকে যদি সব আসপেক্ট থেকে বলেন, আমার আজকে নিজে বলতেছে আমার চোখ একদম লিটারেলি চোখ জ্বালা করছে, চোখ থেকে পানি পড়ছে, চোখ জ্বালা করছে, আমার ভয় লাগতেছে আমার চোখ থেকে এত জ্বালা করছে। তো মানে আমি জাস্ট এটা যে বোঝাতে চাচ্ছি যে আমার এটা একটা কস্ট আছে, আজকে ক্লাসটা নেওয়ার আমার একটা কস্ট আছে। অর্থাৎ একটা প্রডিউসার যখন কোনো প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটা কিন্তু তার কাছে একটা কস্ট। এখন আমি ক্লাসটা কেন নিচ্ছি, এটারও কিন্তু একটা রিজন আছে। কারণ হচ্ছে আমি আমার ক্যালকুলেশন অনুযায়ী আজকে ক্লাসটা নিলে আমি যে বেনিফিট পাবো সেটার তুলনায় আমার কস্টটা কম, সে কারণে আমি ক্লাসটা নিচ্ছি। আমি এখন ক্লাসটা নিয়ে ফেলে আমার বেনিফিটের অ্যামাউন্টটাই বেশি রাদার দেন দা কস্ট। সো এই সিচুয়েশনটাকে আমি কিভাবে ব্যাখ্যা করবো, যেমন ধরেন আমি এটা একটা মনিটরি অ্যামাউন্ট দিয়ে বলি। ধরলাম যে একটা ফার্মার
তার 1 কিলো রাইস প্রোডাকশনে তার খরচ হয় হচ্ছে লেটস সে 50 টাকা। এন্ড সে ওই 1 কিলো রাইসটা মার্কেটে যে সেল করে দিল হচ্ছে আপনার 150 টাকাতে। তো আমার মানে যে ফার্মার ছিল তার কস্ট অফ প্রোডাকশন অর্থাৎ উনার এটা তৈরি করার জন্য যে খরচটা হয়েছিল দ্যাট ওয়াজ 50 টাকা। এবং উনি মার্কেটে যে প্রোডাক্টটা সেল করলো অর্থাৎ আমার সেলিং প্রাইস আমি যদি চিন্তা করি বা মার্কেট প্রাইস আমি যেটাকে বলবো, সেলিং না বলে বলি মার্কেট প্রাইস, অর্থাৎ মার্কেটে যেই দামে প্রোডাক্টটা সেল হচ্ছিল যেটাতে উনি বিক্রি করে ফেলতে পারলো, মার্কেট প্রাইস এটা হচ্ছে 150 টাকা। তাহলে কি এখানে ফার্মারের প্রফিট হয়েছে না লস হয়েছে, কি মনে হচ্ছে? ফার্মারে তৈরি করতে খরচ হয়েছে 50 টাকা আর সে মার্কেটে যে বিক্রি করতে পেরেছে 150 টাকা। তাহলে ফার্মার কি মনে মনে চিন্তা করবে না আমার আরো বেশি বেশি করে রাইস প্রোডাকশনে যাওয়া উচিত, যেটা আমি বেশ ভালো আছি? এরকম হওয়া উচিত না? তো বেসিকলি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে প্রডিউসারের কথা চিন্তা করি, একজন প্রডিউসারের একটা প্রোডাক্ট তৈরি করতে যে খরচটা হচ্ছে তার তুলনায় যদি মার্কেট প্রাইস বেশি হয় তখন প্রডিউসারও চিন্তা করে যে আমি বেশ বেনিফিটেড, একটা পজিটিভ সিচুয়েশনে আছি। এটাকে আমরা বলে থাকি প্রডিউসার সারপ্লাস। অর্থাৎ আমার তৈরি করার খরচ যদি মার্কেট প্রাইসের তুলনায় কম হয় একটা প্রোডাক্টের, তখন আমি এটাকে বলবো প্রডিউসার সারপ্লাস। এবং প্রডিউসার সারপ্লাস যত বেশি থাকবে প্রডিউসার তত বেশি মার্কেটে প্রোডাক্টটা সাপ্লাই দিতে ইন্টারেস্টেড হবে। এই যে আমি আমার আজকের জায়গাটা দিয়ে বলতে চাচ্ছি, আজকে আমার প্রডিউসার সারপ্লাস অনেক বেশি। আমি দেখতে পাচ্ছি যে আমি ক্লাসটা নিতে আমার যে কস্টটা, এটার তুলনায় আমি আজকে ক্লাসটা নিলে আমার যে স্যাটিসফ্যাকশন, আমি যে বেনিফিটটা পাবো বা আমার ডিউটিটা যতটুকু কমপ্লিট হবে সেটার বেনিফিটের পরিমাণটা আমার কাছে অনেক বেশি, সে কারণে আমি ক্লাস নিচ্ছি। এই যে আমার প্রডিউসার সারপ্লাস আজকে অনেক বেশি। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রডিউসার সারপ্লাস, জাস্ট দ্য অপোজিট অফ কনজিউমার সারপ্লাস। তাছাড়া এই যে এই ফর্মুলাটা এখানে লেখা আছে, আমরা এই ফর্মুলাটাই লিখি, হাইলাইট করে দিচ্ছি। প্রডিউসার সারপ্লাস হচ্ছে দ্য অ্যামাউন্ট রিসিভড বাই দ্য সেলার মাইনাস দ্য কস্ট টু দ্য সেলার। এটা দ্য প্রডিউসার সারপ্লাস। ফর্মুলাটা লেখা। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখতে হবে দ্য অ্যামাউন্ট রিসিভড বাই দ্য সেলার ইজ দ্য মার্কেট প্রাইস, আর কস্ট টু দ্য সেলার মানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এখান থেকে আমরা ডেফিনিশন লিখতে পারবো। আচ্ছা একটু লিখে নেন, দ্রুত লেখেন। তো লেখা হলে এই ছবিটা আঁকেন। টাইটেল দেন হাউ প্রাইস এফেক্ট প্রডিউসার সারপ্লাস। লেখার পরে হচ্ছে এই ছবিটা আঁকতে থাকেন। ছবিটা দেখে আঁকা সম্ভব, এই ছবিটা আঁকেন। কনজিউমার সারপ্লাসের যে ছবিটা এঁকেছিলাম, আচ্ছা, আপনারা ছবিটা আঁকেন, আমি ইন দ্য মিনটাইম আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব।
কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স আমি B1 সেকশনেরটা কল করছি। সাজ্জাদ হোসেন জুনায়েদ, গাজী মাহফুজ, আনান শাফি ভুইয়া, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ রেজাউল ইসলাম, সাদিয়া আক্তার রিয়া, সুকান্ত পোদ্দার, ইয়াসিন ভুইয়া, Present, ma'am. ইয়াসির আরাফাত, হাসান আহমেদ সৃজন, আহসান হাবিব রাতুল, আহসান হাবিব রাতুল, রাতুল নাকি বাসে আছে, ঢাকায় ব্যাক করতেছে বলছিল ম্যাম। স্বাধীন ইফাজ। কারোর প্রবলেম থাকলে আমাকে একটু Present, ma'am. ইনফর্ম করবেন। আর যাদের হচ্ছে মাইক্রোফোনের প্রবলেম তারা রোলটা কল করার সময় জাস্ট হ্যান্ড রেজ করবেন, তাহলেও হয়ে যাবে, বা আমি পরে ওটা অ্যাডজাস্ট করে দেব। বাসে স্বাধীন ইফাজ, Present, ma'am. ওমর ফারুক, Yes, ম্যাম। সুচি, Present, ma'am. ফাহমিদা খানম, Present, ma'am. খাদিজা, Present, ma'am. নায়না, Present, ma'am. সামি, আশিকুর রহমান সামি, Present, ma'am. লিখন কুমার সরকার, Yes, ma'am. ওয়াসিউল বাড়ি, Yes, ma'am. আবির হোসেন অনি, 23, ইফতেখার আহমেদ সামি, সুমাইয়া আক্তার, Yes, ma'am. সাজ্জাদ হোসেন 27, Yes, ma'am. Yes, ma'am. Hello. সাজ্জাদ হচ্ছে ক্লাসেই নাই, মানে কোনো কনসেন্ট্রেশন নাই। ম্যাম আমি তো আরিহা, যাচ্ছি। Present, ma'am. নিসা, জান্নাতুল মাহসিন নিসা, আমিন আহমেদ সোহান, জুবায়ের আবেদিন, মুরাদুল্লাহ ভুইয়া, সাজিদ, বলতেছিল ওর মাইক অন হচ্ছে না। হ্যান্ড রেজ করতে বলেন। আচ্ছা বলছি। সাজিদ হ্যান্ড রেজ করেন, তা মাইক অন না হলে প্রবলেম নেই, মাইক্রোফোনের প্রবলেম থেকে হ্যান্ড রেজ করলেই হবে। স্বজন দেবনাথ, Present, ma'am. ফাহাদ, Ma'am. শাহাদাত হোসেন ফাহাদ, Present, ma'am. তাইরিম, Yes, ma'am. শৈশব আলম, রিফাত সুলতানা, Present, ma'am. আব্দুল্লাহ আল নাসিম, সাইয়েদ রায়ান হক, তারিফ হাসান, তারিফ হাসান, কামরুল হাসান সিফাত, মিদা বিনতে হারুন, Present, miss. পারভেজ আলম, মুমিনুল ইসলাম তাহমিদ, Yes, ma'am. আবু ইফরাহিম ভুইয়া, Present, ma'am. সাইফুর রহমান সিয়াম, Yes, ma'am. মাহিবুর রহমান, Yes, ma'am. রাফিয়া ইসলাম এথেনা, সাইবা আক্তার, Present, ma'am. তানভীর, ফাইজা নাফরিন চৌধুরী, Present, ma'am. অরিনা মল্লিক। Yes, ma'am. B1 সেকশনে আপনাদের কারো যদি অ্যাটেন্ডেন্স মিস হয়ে থাকে জাস্ট হ্যান্ড রেজ করে। সুকান্ত আপনারটা দিয়েছি, আগেই আসছিল। ফারিহা আপনারটাও দিয়েছি। এছাড়া আর কেউ আছেন B1 সেকশনে? ম্যাম শেষ হচ্ছে 6039
সাজিদ দিয়েছে, ঠিক আছে। আর সাজ্জাদ হোসেন আপনার আইডি বলেন, আপনি তো ক্লাসে ছিলেন না। সাজ্জাদ আপনার আইডিটা বলেন, তার নাম দেখে আমি আইডি আমি তো বুঝতে ম্যাম পারছি। বাড়িতে যাইতেছি, মানে বাসায় যাইতেছি, ঢাকা ব্যাক করতেছি। তার আইডিটা বলেন। 27 লাস্টে। ঠিক আছে। আর ওটা দেওয়া হয় নাই। এরপরে হচ্ছে B2। সো আমাদের মোর্শেদুর রহমান, খোরশেদ আলম, জাবির হাসান, ওমর ফারুক, মোহাম্মদ তালহা ইসলাম, রিমা, মাহজাবিন বিনতে আতিফ, জান্নাতুল ফেরদৌসি, আশফি, মিথিলা। আচ্ছা, যারা আমাকে ইনফর্ম করেছেন তাদেরটা প্রবলেম নেই, আমি তাদেরটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। মিথিলা, Present, ma'am. আল শাহরিয়ার নাইম, Yes, ma'am. সুবর্ণা, Ma'am. তৌকির, Yes, ma'am. সৌমিক, সামিউল ইসলাম সৌমিক, সাইমা মাহমুদ, Yes, ma'am. মারজান আক্তার, Present, ma'am. ইশতিয়াক আহমেদ, Present, ma'am. মারিয়া ইসলাম, মোহাম্মদ হৃদয়, নুহাল নাওয়ার, Present, ma'am. শান্তানু, Present, ma'am. ইশরাত জাহান মিম, Present, ma'am. ওমর ফারুক, 25 to 66, ওমর ফারুক, Present, ma'am. রাকিবুল হাসান, Yes, madam. আফিফা, Yes, ma'am. হিমেল, Present, ma'am. নাদিয়া, Present, ma'am. সাইফ বিন মাহবুব, কে দিয়েছি শান্ত, রাজু মিয়া, Present, ma'am. তাজিয়া ইসলাম মুনা, টমি হাসান, Yes, ma'am. আদনান শিকদার, Present, ma'am. মিথিলা আক্তার, মেহেদি হাসান, Yes, ma'am. নাফি, নাফি, Yes, ma'am. Yes, ma'am. নুরুন নাহার, Present, ma'am. আবু বকর সিদ্দিক, জিসান, আরিফ শাহরিয়ার জিসান, আরিফ শাহরিয়ার জিসান। সে তো জিসানও তো অ্যাবসেন্ট করে না, আছে জিসান? আছে ওর কোনো বন্ধু? প্রথমা দেবনাথ, Present, ma'am. সিয়াম ইসলাম হৃদয়, আশিক ইমরান বাপ্পি, Yes, ma'am. তাহিয়াতুল মাওয়া। আচ্ছা, B2 সেকশনে কয়েকজনের প্রবলেম ছিল, আমি এটার ব্যাপারে ইনফর্ম, সো তাদেরটা ওইভাবে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, তো এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নেই। এরপরে চলে আসে আমাদের, তাহলে আজকে আমরা যেটা ছিলাম, যে আমাদের যে টপিকটা ছিল প্রডিউসার সারপ্লাসে, তো প্রডিউসার সারপ্লাসে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা কিন্তু আমাদের যে কেয়ার অংশটা, মানে কনজিউমার সারপ্লাসটা যদি আমরা চিন্তা করে থাকি, জাস্ট এটার অপোজিটটা হচ্ছে প্রডিউসার সারপ্লাস। অর্থাৎ কনজিউমাররা যেটা হচ্ছিল যে সে একটা দাম ডিসাইড করে যাচ্ছে বা চিন্তা করছে, তার থেকে
যেই দামটাতে সে প্রোডাক্টটা কিনতে পারছে, এই দুটো ডিফারেন্সটার ছিল যেমন কনজিউমার সারপ্লাস, তেমনি অ্যাজ এ প্রডিউসার তার একটা প্রোডাক্ট তৈরি করতে একটা খরচ হয়, সেই খরচটার সাথে সে অ্যাকচুয়ালি যেই দামে প্রোডাক্টটা কিনতে পারছে, সেল করতে পারছে, এই ডিফারেন্সটাকে আমরা বলে থাকি প্রডিউসার সারপ্লাস, যেটা আমরা একটা ফর্মুলাতে লিখলাম। সো ডেফিনেশনটাও অ্যাজ ইট ইজ, যে producer surplus is the difference between the price level and the cost of the production, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে কি দিয়েছি। তো এখন এই জায়গাটাতে যদি আমরা যাই, আমি সবার অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্ট করেছি। আমাকে যারা লিখছেন অ্যাটেন্ডেন্স, ওই যে যারা হ্যান্ড রেজ করেছেন তাদেরও দিয়েছি, যারা চ্যাট বক্সে লিখেছেন তাদেরও দিয়েছি। তো প্রডিউসার সারপ্লাস বলছে যে এটাই, এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্কেট প্রাইস এন্ড দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট, বা আমি যদি এটাকে বইয়ের ভাষায় লিখি, দ্য অ্যামাউন্ট অফ দ্য সেলার ইজ পেইড ফর এ গুড মাইনাস দ্য সেলার্স কস্ট অফ দ্য প্রোভাইডিং ইট। আপনি চাইলে এইভাবে না লিখে চাইলে জিনিসটাকে একদম সরাসরি, যেটাকে আমরা বলতে পারি যে ইয়াভাবেও লিখে ফেলতে পারেন, অর্থাৎ সুন্দরভাবে, যে আপনি যেটা বুঝেছেন সেটাই, যে মার্কেট প্রাইস এবং আমার কস্ট অফ প্রোডাকশনের ডিফারেন্সটাই হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্কেট প্রাইস এন্ড দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট, এতটুকু লিখলেও হবে। একই রকম ভাবে মনে রাখতে হবে যে ইয়েস, আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করি, ডিফারেন্ট প্রোডিউসার হ্যাজ ডিফারেন্ট কস্ট অফ প্রোডাকশন। তো আমি আমার ডিফারেন্ট প্রোডিউসারের জন্য কিন্তু আমার কস্ট অফ প্রোডাকশন ডিফারেন্ট হবে, এটাই খুব স্বাভাবিক। কথার কথা, আমি অ্যাজ এ প্রডিউসার, আমার আজকে ক্লাস নেওয়ার যা কস্ট, আমার হয়তো কালকে নাও হতে পারে, নাও হতে পারে, ডিফারেন্সটা কিন্তু ডিফারেন্ট। তো আমরা যখন অ্যাজ এ মানে মার্কেট ওয়েলফেয়ারের কথা চিন্তা করি, তখন প্রডিউসারের এন্ড থেকেও চিন্তা করতে হয় যে তারা ভালো আছে। এখানে একটা কথা বলে নি, দিয়ে আমি আজকে শেষ করে ফেলবো। তো আজকে আমরা যেটা দেখছিলাম যে আমি ওয়েলফেয়ার ইকোনমিক্স নিয়ে কথা বলছিলাম, এবং বলছিলাম যে মার্কেটে যখন হচ্ছে গিয়ে আপনার প্রডিউসার সারপ্লাসটা খুব বেশি থাকে, সাধারণত প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায়, যেটা আমরা ওই যে আমাদের ইনিশিয়াল কাস্টমারদের যে ছবিগুলো দিয়ে দেখতে পাচ্ছিলাম। তো ইউজুয়ালি যেটা এখানে হয়, আমরা অ্যাজ এ প্রডিউসার আমরা প্রোডাক্ট গুলোকে এমন ভাবে মার্কেটে লঞ্চ করার চেষ্টা করি যাতে ওটার কনজিউমার সারপ্লাসটা অনেক বেশি থাকে, সো দ্যাট আপনি আমার ডিমান্ডটা পাই। যেমন আমি একটু বলি, দেখবেন যে আমরা যখন মার্কেটে কোনো প্রোডাক্ট আসে, প্রোডাক্টের প্যাকেজিংটা খুব সুন্দর হয়, এটা খুব বেশি ব্র্যান্ডিং করা হয়, যে এটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করা হয়। তো এখন একটা আড়ং-এর ট্যাগ যুক্ত প্রোডাক্ট কিন্তু আপনার কাছে অনেকটা একটা স্যাটিসফ্যাকশন দিবে, অর্থাৎ আপনার কাছে মনে হবে যে এটা একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট, সো আপনার কিন্তু ওটা পে করার আপনার অনেক বেশি ইচ্ছা থাকবে, আপনার উইলিংনেস টু পে অনেক বেশি থাকবে। দেন যদি সেটা আপনি একটা মডারেট প্রাইসে পান, তখন কিন্তু আপনার কাছে মনে হয় যে আরে প্রোডাক্টটা তো অনেক ভালো, কম দামে ভালো প্রোডাক্ট পাচ্ছি, এই একটা কনসেপ্ট আপনার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করে। এই কারণে দেখবেন যে প্যাকেজিং গুলো, স্পেশালি প্রোডাক্ট গুলোর প্যাকেজিং গুলো খুব কোয়ালিটিফুল হয়, খুব কালারফুল হয়, এটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করা, প্লাস হচ্ছে কাস্টমারের উইলিংনেস টু পে বাড়ানো, অর্থাৎ এইরকম একটা কনসেপ্ট দেওয়া যে তোমার প্রোডাক্ট ভালো বাট এটার দাম কম। প্রোডাক্ট ভালো দাম কম, তখন আপনার কাছে মনে হয় যে আরে কনজিউমার সারপ্লাস তো অনেক বেশি, তখন আপনি প্রোডাক্টটা অনেক বেশি ডিপেন্ড করে। যেটা হয়েছে, ধরেন আমি ম্যাগি নুডলস এর ক্ষেত্রে বলতে পারি, ম্যাগি নুডলসে আমরা দেখি যে নুডলস এটা বাসায়ও বেক করা যায়, ইনফ্যাক্ট মানে বাসায়ও বানানো যায়, বাট সে এমন ভাবে, ধরেন এটাতে টেস্টিং সল্ট নাই, বা এটার প্যাকেজিংটা দেখেন ইয়েলো কালার, এরকম একটা কটকটা ইয়েলো কালারে তো প্যাকেট করা দরকার, যেটা কালো কালারের প্যাকেটও করা, কিন্তু না, ইয়েলো কালার করার রিজনটা হচ্ছে এক্ষেত্রে প্যাকেজিংটা অ্যাট্রাকটিভ লাগে, আমার কাছে মনে হবে যে প্রোডাক্টটা ভালো, মানে কালারফুল, ব্রাইট একটা কালার না। এই কারণে দেখা যায় যে আমরা কিন্তু আমাদের কনজিউমার, আমরা যখন মার্কেটে প্রোডাক্ট লঞ্চ করব, আমরা আস্তে আস্তে আরো বড় হব, মানে আরো অনেক কিছু লার্ন করব, তো দেখবো যে আমরা যখন প্রোডাক্ট লঞ্চিং এ যাই, প্রোডাক্ট নিয়ে যখন কাজ করি, তখন আমরা এমন ভাবে প্রোডাক্টটা মার্কেটে ছাড়ার চেষ্টা করি যেটা কনজিউমার সারপ্লাস অনেক বেশি থাকে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, ইনশাআল্লাহ আমাদের স্যাটারডেতে হবে ইন পার্সন ক্লাসে দেখা হবে। টিল দেন ভালো থাকেন, সালাম আলাইকুম।